সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। গত 16 তারিখে ফিনল্যান্ডের জব নিয়ে নতুন স্টুডেন্টদের জন্য এবং কি যারা ফিনল্যান্ডে আসতে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে একটি লাইভ সেশন করেছিলাম। ফিনল্যান্ডের জব এবং কি বিভিন্ন সিটি ওয়াইজ জবের সিচুয়েশন আর হচ্ছে থাকা খাওয়ার খরচ কেমন স্টুডেন্টদের জন্য, এইগুলোর ইনফরমেশনগুলো ছিল ওখানে। আশা করি যারা ছিলেন তারা কিছু ইনফরমেশন পেয়ে উপকৃত হয়েছেন, আর অনেকে আসলে থাকতে পারেননি। তারা রিকোয়েস্ট করেছেন যে ভিডিওটা দেওয়ার জন্য, আমি রেকর্ড করেছিলাম, তাই আমি ভিডিওটা এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে ফিনল্যান্ডের রিসার্চ ফ্যাসিলিটি কেমন অথবা এই আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে একটি সেশন করার ইচ্ছা আছে। আর একটি সেশন হচ্ছে ফিনল্যান্ডের প্রফেশনাল জবের বিষয় নিয়ে একটা সেশন করার ইচ্ছা আছে। আমি এগুলো ট্রাই করবো লাইভ করার জন্য এবং এই চ্যানেলে আপ করার জন্য। যাই হোক, কথা বাড়াইনি, আমরা ভিডিওটা দেখে আসি। আর সবাইকে আবারও ধন্যবাদ সাথে থাকার জন্য। আর অতি শীঘ্রই আবারও দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন। সবাইকে আসলে স্বাগতম এখানে জয়েন করার জন্য। সেশনটা তাদের জন্যই আসলে যারা অলরেডি মেবি ফিনল্যান্ডে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড সায়েন্স হোক অথবা ইউনিভার্সিটি হোক আপনারা যা চান্স পেয়েছেন অথবা ফিনল্যান্ডে আসার জন্য আগ্রহ আছে তাদের জন্যই। এবং কি আপনারা অনেক সময় আমরা দেশে থাকা অবস্থায় অনেক কিছু জানি না, যে আসলে চান্স পেলাম, এখন যাব ওই সিটিতে, যাওয়ার পরে ওখানে আসলে সিচুয়েশন কেমন অথবা ফিনল্যান্ডের সামগ্রিক অবস্থা কেমন, আমার কেমন খরচ হতে পারে, অথবা আসলে কি আমি গিয়ে জব পাবো কিনা উইদিন মান্থ অথবা 6 মাস বা 1 বছর লাগবে কিনা, এই জিনিসগুলো আসলে ট্রাই করবো কভার করার জন্য। আর ফার্স্টে আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, অনেকে রিপন বলে চেনে। আর আমি এখানে লুট ইউনিভার্সিটি থেকে আপনার 2017-এ গ্রাজুয়েশন করেছি, ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে মাস্টার করেছি। আর এখন একটা ফিনিশ লজিস্টিক কোম্পানিতে জব করছি। আমি আসলে রিপ্রেজেন্ট করছি এখানে আমাদের একটা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে। আমরা এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একাডেমিক ফোরাম ফর ফিনিশ ইউনিভার্সিটিস, আমরা শর্টে বলি বাফু। আর আমি জাস্ট জবের কথা বলার আগে আমি জাস্ট ফর এ ভেরি কুইক একটা আপনাদের শর্ট একটা প্রেজেন্টেশন আপনাদের বাফু সম্পর্কে আমি প্রেজেন্ট করব। তারপর ইনশাল্লাহ আমি বলবো যে জবের বিষয়ে জাস্ট একটু ব্রিফ দিব, এবং কি নেক্সট ফেজ থাকবে হচ্ছে আপনার বিভিন্ন সিটি থেকে আমাদের কিছু ভাই অথবা বোন জয়েন করেছে অলরেডি, তারা কথা বলবে, তাদের সিটি সম্পর্কে ধারণা দিবে। এবং কি ইন দ্য মিন টাইম লাস্টে একটা সেশন হচ্ছে আপনার চ্যাট বক্সে কাইন্ডলি আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কোনো পার্টিকুলার সিটি সম্পর্কে অথবা ইন জেনারেল, আপনার চ্যাট বক্সে কাইন্ডলি নক করবেন, আমরা ট্রাই করবো সেই অনুসারে আপনাদের জন্য। আমি আসলে যেটা বললাম যে বাফু বাংলাদেশে একাডেমিক ফোরাম অফ ফিনিশ ইউনিভার্সিটিস। আর একটা গ্ল্যান্সে যদি আমি বলি যে বাফুর আসলে মানে কি ধরনের অর্গানাইজেশন বা কি আমরা করছি, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশি স্টুডেন্ট বেজ একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন এবং কি নন প্রফিটেবল। আমরা স্টুডেন্টদের আপনার এডুকেশন আর এমপ্লয়মেন্ট এবং কি বাংলাদেশে বিভিন্ন ধরনের ইভেন্ট এগুলো নিয়ে কাজ করি। এটা এস্টাবলিশ হয়েছে 2003 সালে। আর এখানে হেলসিঙ্কি স্টুডেন্ট ইউনিয়নের ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নে আমরা একটা পার্ট ডিরেক্টলি তার আন্ডারে। আর অবজেক্টিভস আর অ্যাক্টিভিটিস যদি বলি শর্টলি, আসলে অনেক কিছু এখানে লেখা, সেটা হচ্ছে যে বেসিক্যালি একাডেমিক অথবা আমাদের দেখা যাচ্ছে সোশ্যাল কিছু কার্যক্রম আমরা পরিচালনা করি, অ্যান্ড আপনার কালচার অ্যাক্টিভিটিস গুলো আমরা সাথে সাথে করে থাকি কিছু বছরই। স্টুডেন্টদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ট্রাই করি আমরা, বিভিন্ন ধরনের সেমিনার অথবা
সিম্পোজিয়াম এগুলো ওয়ার্কশপ করার জন্য, যেমন আমাদের গত বছর ছিল হচ্ছে সিবি ওয়ার্কশপ, কেরিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ছিল। তারপর হচ্ছে রিসেন্টলি আমরা একটা শেষ করলাম হচ্ছে পাইথনের উপর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স। আর হচ্ছে বিভিন্ন ধরনের ন্যাশনাল ডে গুলোতে আমরা ট্রাই করি এখানে বিভিন্ন ধরনের কালচার অ্যাক্টিভিটি করার জন্য। তারপর হচ্ছে রিসেন্ট করোনা আউটব্রেকে আমরা দেশে কিছু সাহায্য করার জন্য চেষ্টা করেছি, এবং কি বিভিন্ন বাংলাদেশের 3টা জায়গায় প্রত্যন্ত জায়গায় গরিব মানুষদেরকে কিছু আমরা খাদ্যদ্রব্য এবং কি কিছু সাহায্য ট্রাই করেছি। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা আসলে এখানে ফিনল্যান্ডের ফিনিশদের সাথে বাংলাদেশিদের এবং আদার একটা কোলাবোরেশনও ট্রাই করি, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। সেই জিনিসটা আমাদের বিভিন্ন ইভেন্টে আমরা তাদেরকে ইনভাইট করি আসার জন্য, অনেকে জয়েন করে। আর যদি জাস্ট হচ্ছে শর্টলি জাস্ট হচ্ছে আমাদের কিছু পিকচার এখানে, যে আমরা লাস্ট কেরিয়ার সেমিনার করেছিলাম, সেখানে বিভিন্ন ধরনের যারা আসলে ফিনল্যান্ডে এস্টাবলিশ অলরেডি, তারপর হচ্ছে আরকারা ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর আমাদের জয়েন করেছিল, তারপর বিভিন্ন এবং কি ল্যাপটন ইউনিভার্সিটি থেকে আমাদের বাংলাদেশের একজন রিসার্চ প্রফেসর, উনিও জয়েন করেছিল। মানে এটা হচ্ছে যে আমাদের একটা কেরিয়ার বিষয়ে জাস্ট ধারণা দেওয়া যারা এক্সিস্টিং এখানে আছে তাদের বিষয়ে। তারপর হচ্ছে আমরা সিবি ওয়ার্কশপ এবং কি প্রোগ্রামিং কোর্স পাইথনের বিষয়ে রিসেন্টলি একটা আমরা শেষ করেছি, এবং কি সিবি ওয়ার্কশপটা হেলসিঙ্কি ইউনিভার্সিটি, আমি যে ভুল না করি তিনি হচ্ছে কেরিয়ার অ্যাডভাইজার সামথিং 15 বছর যাবত আছে, উনি কন্ট্যাক্ট করেছিলেন। আর বিভিন্ন ধরনের কালচার এবং হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটির সাথে আমরা জড়িত আছি অলরেডি, যে পয়লা বৈশাখ, তারপর হচ্ছে 21শে ফেব্রুয়ারি, এগুলোতে আমরা ছোটখাটো এখানে আয়োজন করার চেষ্টা করি। আর রিসেন্টলি যেটা আমি বললাম যে আমরা করোনা ভাইরাসের জন্য হেল্প করা ট্রাই করেছি, এবং কি বন্যা যে হলো আমাদের গত বছর, ওখানে আমরা কিছু হেল্প করার চেষ্টা করেছি। লাস্ট স্লাইড, এখানে হচ্ছে আমাদের বাফুর, আপনার ইচ্ছা করলে নোট করতে পারেন যদি এখানে আসেন, তারপর হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাফুর ইমেইল আছে, কোনো ইনফরমেশন লাগলে আমরা ট্রাই করব। বাফুর ফেসবুক পেজ আছে, জাস্ট বাফু গ্রুপে আপনি চেক করেন। আমাদের একটা পেজ আছে লিঙ্কডইনেও আমরা ট্রাই করি যে স্টুডেন্টদের প্রমোট করার জন্য, সেখানে আপনারা জয়েন করতে পারেন। আমাদের একটা ওয়েবসাইট আছে, যদি ওয়েবসাইটটা আমাদের একটু আপডেট করতে হবে, বাট আপনারা এটাও নোট করতে পারেন, বাট এটা মেবি এখন টাফ হবে আপনাদের এটা ওয়েবসাইটটাই করার জন্য, হোপফুলি পেয়ে যাবেন। শর্টে আমাদের এই বাফু সম্পর্কে এটুকুই। এখন যদি আমি চলে আসি ফিনল্যান্ডের সামগ্রিক জব সিচুয়েশন নিয়ে যদি কথা বলি, এখন করোনা ভাইরাসের জন্য সিচুয়েশনটা একটু লিটল ডিফারেন্ট, বাট নর্মালি যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন ফিনল্যান্ডে ফার্স্টে আসে, তখন হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে জয়েন করার পরে দেখা যাচ্ছে যে সে সিটিতে সে টোটালি নতুন বিভিন্ন সিটিতে দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশি ভাইরা আছে বা বোনরা আছে, তারা হেল্প করে। বাট জবের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে বেসিক্যালি আমরা এখানে সো কল অড জব বলি, যারা ফার্স্টে আসে তাদেরকে আসলে সেটাই করতে হয়। অড জবের ভিতরে আছে হচ্ছে আপনার যদি বলি একেবারে হচ্ছে ইনিশিয়াল একটা স্টেজের জব হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডেলিভারি, তারপর হচ্ছে বিভিন্ন সিটিতে আপনার পোস্তি বলি, যে নিউজ পেপার ডেলিভারি একটা জব, এটা এখন পর্যন্ত অনেক অ্যাভেলেবল। এছাড়া হচ্ছে আপনার ক্লিনিং একটা জব আছে, আর এই যদি ক্লিনিং শুনতে কেমন লাগছে, বাট এখানে আসলে ফিনিশটাও ক্লিনিং করে, দ্যাটস ওয়াই হেজিটেট ফিল করার কিছু নাই। আর হচ্ছে এছাড়াও আপনার যদি বলি যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের জব, সেক্ষেত্রে আপনি ইনিশিয়ালি আসার পরে হোপফুলি পেতে পারেন, যদিও সিটি বেজ অনুসারে অনেক ক্ষেত্রে টাফ হয়, অনেক ক্ষেত্রে ইজি হয়। রেস্টুরেন্টের ক্ষেত্রে আপনি কিচেনে অথবা হচ্ছে আমরা বলি কুলিয়াতুস, মিনস হচ্ছে ডেলিভারি সার্ভিস, সেক্ষেত্রে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট,
আসলে ইন দ্য মিন টাইম বলা উচিত যে আপনারা যদি যারা আসার প্ল্যান করতেছেন অথবা অলরেডি আসবেন এই বছর, যদি সবকিছু করোনা যদি সবকিছু কেটে যায়, তাহলে আমি মনে করি যে আপনাদের ডেফিনেটলি একটা ভালো জিনিস হবে যে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসা। কারণ এখানে আসার পরে আপনি উইদিন আফটার 6 মান্থ আপনি ওই ড্রাইভিং লাইসেন্সটা আপনি কনভার্ট করতে পারবেন ফিনিশ ড্রাইভিং লাইসেন্সে। এবং কি রিসেন্টলি আমি জানি না যে একেবারে আমি কয়েক বছর আগে করলাম, তখন হচ্ছে আপনার 15 বছর আপনার ভ্যালিডিটি ছিল। হোপফুলি এখনো মেবি আছে, যেটা খুবই হেল্পফুল আপনার ডেলিভারি বিভিন্ন জবে পাওয়ার ক্ষেত্রে, মানে রিগার্ডলেস দ্য সিটি। আর তারপর হচ্ছে যে ইনিশিয়ালি আসলে এই নন প্রফেশনাল জবগুলো দিয়ে আপনাদের স্টার্ট করতে হবে। কারণ হচ্ছে আপনি হোয়াট এভার ব্যাকগ্রাউন্ড ছিল বাংলাদেশে, আমরা অনেকে এখানে আছে যে আপনার বাংলাদেশে বড় বড় ভালো ভালো জব করে আসছি বা জব ছেড়ে আসছি। তারপরে এখানে আসার পরে আসলে যেহেতু আমাদের ফিনিশ ল্যাঙ্গুয়েজের একটা লিমিটেশন আছে, দ্যাটস ওয়াই আমাদের এই জবগুলো দিয়ে স্টার্ট করতে হয়। আর ইভেনচুয়ালি যদি আপনি দেখা যাচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারেন, তখন আপনার দেখা যাচ্ছে একটু সেমি লেভেল, যদি আমি বলি যে সেমি লেভেল জবগুলো, প্রফেশনাল লেভেল জবগুলো পেতে পারেন। এবং কি অনেক সময় আপনি দেখা যাচ্ছে যে স্টাডির পরে আপনি প্রফেশনাল জবে ঢুকতে পারবেন। আর জবের ক্ষেত্রে যদি আমি আরেকটু যদি যেহেতু অর জবের কথা বললাম, আমি যদি এটা আমার নাম দেওয়া যে যদি সেমি প্রফেশনাল জবের ক্ষেত্রে বলি, কিছু কিছু ক্ষেত্রে জব পাওয়া যায় যে আপনার বিভিন্ন ধরনের শপে, ওখানে আপনার সাপোজ শপে কিছু অ্যারেঞ্জমেন্ট, সেলফ অ্যারেঞ্জমেন্ট অথবা আপনি কাউন্টারে, বাট এগুলোর জন্য আসলে কিছু লেভেল আপনার ফিনিশ মানে আপনি জানতে হবে, মাস্ট বি। সেটা অনেকেই খুব শর্টলি পেয়ে যায়, কারণ হচ্ছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ উপর অনেক সময় কনসেন্ট্রেশন করে। দ্যাটস ওয়াই সেগুলো মনে করি ভালো জব। লাইক আপনি H&M এ আপনি অনেক সময় জব পেতে পারেন, অথবা বিভিন্ন ধরনের এখানে মার্কেট আছে, সিটি মার্কেট, বিভিন্ন ধরনের মানে সুপার শপ গুলো আছে। সেক্ষেত্রেও আপনার যদি লাক ভালো থাকে অনেক সময় জয়েন করতে পারেন, বাট আপনি একটা সার্টেন লেভেলে ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। আর হচ্ছে থার্ড হচ্ছে যে আপনার প্রফেশনাল লেভেলের জব, যেটা আমি বললাম যে আপনি যদি আইটি হন, তাহলে হচ্ছে অনেক সময় হচ্ছে লাক ভালো থাকলে অথবা আপনার যদি এক্সপিরিয়েন্স অনেক ভালো থাকে, আমার দেখা মতো অনেকেই আসার পরে কিছু প্রফেশনাল জবেও ঢুকতে পারছেন। দেখা যাচ্ছে ওগুলোর ক্ষেত্রে তার ল্যাঙ্গুয়েজটা খুব বেরিয়ার না, সেক্ষেত্রে আমি মনে করি একটা বেনিফিট। বাট আপনার গ্র্যাজুয়েশনের পরে হচ্ছে রিয়েলিটি একটু ডিফার করে বেসড অন আপনার সাবজেক্ট, বেসড অন আপনার এক্সপেরিয়েন্স অ্যান্ড অলসো লাক। যে বিভিন্ন ধরনের আপনার সাবজেক্টে, সাপোজ যদি আপনি অ্যাপ্লাইড সায়েন্সে কোনো কিছু পড়েন অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা আমি যদি বলি যে আইটি রিলেটেড, তাহলে হচ্ছে আপনার অনেক ইজি হয় জব পাওয়ার জন্য। সেক্ষেত্রে অনেক আপনার যে এখানে ফিনিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা অনেক কম। তারপরে কিছু ডিসক্রিমিনেশন থাকেই, এই আর কি। সো ফার আসলে যদি নর্মালি বলি যে তাহলে এমনই বা সিচুয়েশনটা জবের ক্ষেত্রে। বাট সিটি আরেকটু বলে নিচ্ছে যে আমি থাকি হেলসিঙ্কিতে। এই হেলসিঙ্কি সিটিতে আসলে এখানে বা আশেপাশে জবের অ্যাভেলেবিলিটি বেশি কম্পেয়ার টু হলো অনেক ছোট শহরগুলোর চেয়ে। সেক্ষেত্রে ছোট শহরগুলোতে অনেক সময় আমাদের অনেক মানে টাফ হয় সিচুয়েশন, যে জব পাওয়ার ক্ষেত্রে, হোয়াট এভার অর জবই। কারণ হচ্ছে সেখানে লিমিটেশন থাকে অনেক জব পাওয়ার ক্ষেত্রে। বাট আপনাদের একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এটা মনে রাখতে হবে যে সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনাদের ওয়েট করতে হতে পারে, যে এটা ডিপেন্ড করে সিটি ওয়াইজ। দেখা যাচ্ছে 1 মাস, 6 মাস এমন হতে পারে যে আপনার জব পাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রিপারেশন নিয়ে আসাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান কাজ। আপনারা যদি ট্রাই করেন যে ওকে আমি 6 মাসের একটা টাকা নিয়ে যাচ্ছি, বা তাহলে হচ্ছে আপনার এটা আমি মনে করি যে বেটার, কারণ আপনি জানেন না আপনি জব পাবেন কি পাবেন না ইনিশিয়াল। আর হচ্ছে খরচের ক্ষেত্রে, অ্যাকোমোডেশন খরচের ক্ষেত্রে বিভিন্ন সিটিতে বলবে আমাদের কিছু ভাই এবং, বাট এমনি অন এভারেজ স্টুডেন্ট হাউজিং গুলো আসলে ডিপেন্ড করে 250 to 300 ইউরো, আমি যদি শেয়ার অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে বলি। আর হচ্ছে খরচ আসলে ডিপেন্ড করে, এটা বলা যাবে না আসলে, ভ্যারি করে কে কেমন খরচ করে।
এবং ট্রাভেল কস্টটা হচ্ছে আপনার যদি হেলসিঙ্কি সিটিতে আমি বলি তাহলে একজন স্টুডেন্টের জন্য আপনার বিভিন্ন রিজন আছে। রিজন যদি আমি বলি যে একেবারেই এ অ্যান্ড বি মিনস হচ্ছে যে খুবই লিমিটেড রিজন, বাট সো ফার ইজ ওকে। আপনার ইউনিভার্সিটি এবং কাজের প্লেস যদি কভার করে তাহলে ওখানে আপনি অ্যারাউন্ড হচ্ছে এখন আপনার লাগে যদি এক মাসে চিন্তা করি 32-33 ইউরো আপনি কভার হয়ে যায় ফর স্টুডেন্ট। স্টুডেন্ট না হলে আপনি এটা ডাবল হয়ে যাবে। সো ফার আসলে মানে এট এ ব্রিফ আসলে আমি এটুকু বলছি। এন্ড আসলে দেখা যাচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে কেউ যদি স্পাউস নিয়ে আসেন সেক্ষেত্রে আমাদের এখানে একটা অপশন আছে যে আপনি যে আসবেন তার হচ্ছে লিমিটেড একটা আপনি ওয়ার্কিং আওয়ার আছে, যেমন 25 আওয়ার্স আপনি স্টুডেন্টদের জন্য। বাট এমনি যদি আমি নর্মালি বলি যে স্পাউসের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আনলিমিটেড জবের ফেসিলিটি থাকে, সে দেখা যাচ্ছে যে সব ধরনের জব করতে পারবে। এটা একটা আমি মনে করি যে ভালো একটা অপশন। আর জাস্ট এ মিনিট, আর আচ্ছা ওকে, আমি আসলে মনে হয় যে আমি অনেক কথা বলে ফেলছি অলরেডি। এখন যদি আমাদের কোনো ভাই একটু আমাকে টাইম দেন, কে আছে আমাদের সাথে, যদি সাপোজ ওএনসিউ থেকে জাহিদ ভাই আছেন, কাইন্ডলি জাহিদ ভাই যদি আপনার সিটি সম্পর্কে একটু আমাদের ব্রিফ দেন, যারা আসলে আপনাদের সিটিতে আসছে বা আসবে তাদের জন্য আসলে হেল্প হবে, আপনি যদি কিছু বলেন। জাহিদ ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার? হ্যাঁ আপনি ভিডিও অন করতে পারেন। আচ্ছা ভাই, আপনি যদি একটু শর্টলি আমাদেরকে একটু ব্রিফ করতেন যে আসলে ওএনসিউতে আপনার কেমন সিচুয়েশন। এখানে একটা বড় ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড। আর আমাদের জাহিদ ভাই হচ্ছে যে আমি একটু বলে নিই, উনি হচ্ছে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছেন। গত বছর উনি আসছেন। ওকে জাহিদ ভাই আপনি বলেন। আমি মোহাম্মদ জাহিদ হোসেন, আর রিপন ভাই তো আমার পরিচয়টা বলেই দিল। আচ্ছা, আমি আসলে 2019 অটামে ফিনল্যান্ডে আসি। সেপ্টেম্বরের 8 তারিখে আমি এসেছিলাম। তো ইউএনসিতে যেটা হয়, ইউএনসিতে অনেক বড় একটা বাঙালি কমিউনিটি আছে। আমরা আসার পরে যথেষ্ট সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি, যারা আমাদের বড় ভাই ব্রাদার আছে ওখানে। ওনারা মোটামুটি স্টুডেন্ট থেকেই সবাই ওইখানে সেটেল হয়েছে আর কি, যার কারণে মানে ওনারা আমাদেরকে যথেষ্ট প্যাম্পার্ড করছে আর কি। আমাদের লোনলিনেসটা আমরা ফিল করিনি, এবং আমাদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা ওনারা করেছে। এবং এটা মোটামুটি আপনি বলতে পারেন যে একটু কমিউনিটির একটা ভাস্ট কমিউনিটি এখানে আছে, এবং এই কমিউনিটিটা মোটামুটি ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড কেন্দ্রিক এভাবে গড়ে উঠছে। তো এখানে গত বছর পর্যন্ত ইস্টার্ন ফিনল্যান্ডের যে সিনারিওটা ছিল আর এই বছর যে সিনারিওটা হবে 2020-তে একটু ডিফারেন্ট হবে। কারণ আমরা বাংলাদেশ থেকে যারা আসতাম, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেই প্রোগ্রামগুলোতে আসতো, দেখা গেছে যে ফটোনিক্স, ফুড ম্যাটেরিয়াল সায়েন্স, রিসার্চ কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল বায়োলজি, কম্পিউটার সায়েন্স, প্রত্যেকটা সাবজেক্টে লিভিং এক্সপেন্স স্কলারশিপ ছিল। কিছু কিছু সাবজেক্টে ছিল যে ইচ অ্যান্ড এভরি ওয়ান, যে কয়টা সিট সেই কয়টাই লিভিং এক্সপেন্স ছিল 620 করে। যেমন আমার সাবজেক্টে 15টা লিভিং এক্সপেন্স তারা দেয়, আর বাকি আদার্স প্রোগ্রাম গুলোতে মোটামুটি সবাই লিভিং এক্সপেন্স পেত, যার কারণে জবের জন্য এরকম ক্রাইসিস খুব একটা সৃষ্টি হতো না। তারপরও আমার আইটিতে আমার সাথে যারা আসছে অনেকে, এরা কিন্তু ওই দিন দেখা গেছে যে 15 ডেজ 20 ডেজের ভিতরে অনেকে জব ম্যানেজ করে ফেলছে। বাট ইট ডিপেন্ডস যে আপনি হাউ ডেসপারেট ইউ আর টু ফাইন্ডিং এ জব। আসলে শুধু আমরা এখানে আসার পরে যে আমরা জবই খুঁজবো হন্য হয়ে, সেটা তো আমাদের টার্গেট না আসলে। এই কারণে আপনাকে সর্ট আউট করতে হবে যে
আপনি কোনটা আপনার প্রায়োরিটি। জব অবশ্যই আমাদের করতে হবে, বাট ফার্স্ট প্রায়োরিটি কোনটা। এবং আসার পরে প্রথম 4 মাস খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কারণ এই 4 মাসে আপনার ফার্স্ট একাডেমিক সেমিস্টার সেটা শেষ হয়ে যায়। ঠিক আছে? এবং আপনি যেটা সব স্টুডেন্টদের টার্গেট থাকা উচিত, আমি মনে করি যে এই 4 মাসে আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ক্রেডিট ইউ হ্যাভ টু আর্ন। কারণ এখন মোটামুটি 45 ক্রেডিট যেটা মাইগ্রি রিকোয়ারমেন্ট, এবং আপনার স্কলারশিপ রিকোয়ারমেন্ট কোথাও 55 ক্রেডিট, কোথাও 60 ক্রেডিট। তো জব পাওয়া যায় অন্যান্য সিটির মতো ইউএনইউতেও, লাইক সবাই যেটা বলে পোস্টি কিংবা ক্লিনিং, রেস্টুরেন্ট, তারপরে ডেলিভারি সার্ভিস, ফুড ডেলিভারি লাইক ফুডোরা, ওল্ড, এই সমস্ত জব অ্যাভেলেবেল আছে। কিন্তু যেটা রিপন ভাই বলছে যে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স না, আমি বলবো যে আপনাদের আসলে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানো দুইটার অভিজ্ঞতা থাকতে হবে। কারণ অনেকেই আমি দেখেছি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসছে, কিন্তু ওনারা আসলে গাড়িতে বসেনি কখনো। সো যে কারণে দেখা গেছে যে আসার পর ড্রাইভিং লাইসেন্স তো কনভার্ট করতে পারছে, বাট গাড়ি চালাইতে পারে না। হয়তো শিখে নেবে, বাট বাংলাদেশ থেকে আপনাকে শিখে আসতে হবে যদি আপনি খুব শর্ট টাইমে এটার বেনিফিট নিতে চান। সো যেটা হয়, দেখা গেছে আপনি পোস্টিতে একটা জব পেলেন, জবটা হয়তো আপনাকে রাত 3টায় যেতে হবে, কিন্তু আপনি রাত 3টায় পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না। সো আপনি কিভাবে যাবেন? সো এই ক্ষেত্রে আবার দেখা গেছে যে উইন্টারে আপনি রাত 3টায় একা সাইকেল চালিয়ে যাবেন, এটাও মোটামুটি দেখা গেছে অসম্ভব। সো এই কারণে ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে খুব হেল্প করবে, কারণ গাড়ির দাম এখানে খুব একটা বেশি না, আর মেনটেনেন্সটাও খুব একটা কস্টলি না। সো ড্রাইভিং লাইসেন্স এবং একটা গাড়ি থাকলে আপনাকে জবের ব্যাপারে অনেক দিক থেকেই হেল্প হবে। আর আপনি যদি অনেক ডেসপারেট হন, সেক্ষেত্রে আপনি জব পাবেন। বাট একটা ফ্যাক্ট, আপনি যদি ডেসপারেট হতে গিয়ে আপনি যদি দেখা গেছে যে এখানে আমাদের সবাই কিন্তু পেমেন্টটা আসলে ভালো দিতে পারে না। আমাদের দেশি, বাংলাদেশি কিংবা সাবকন্টিনেন্টের যারা বিজনেস ওনার আছে, হয়তো ওনাদের ব্যবসা হয়তো অতটা ভালো হয় না বা কম, কিংবা ঠিক আমার জানা নাই। এই সমস্ত জায়গায় যদি আপনি আসলে জব করেন, দেখা গেছে সারাদিন 10 বা 12 ঘন্টা জব করলে আপনি হয়তো দেখা গেছে 40 ইউরো আপনাকে দিবে, কিংবা 50 ইউরো দিবে, কোথাও হয়তো তারও কম হতে পারে। ঠিক আছে? সো আরেকটা নতুনদের ভিতরে যেটা একটা ভীতি কাজ করে, যে আমরা আসলে আমাদের কমিউনিটির বাহিরে কখনো আসলে বেরোতে চাই না। যে আপনি যে জব সার্চ করার জন্য আপনি যদি ফিনিশ, অনেক প্রোডাকশন কোম্পানি আছে, ঠিক আছে, আপনি যদি এখানে মুভ করেন একটা সিভি তৈরি করে আপনার ফোন নাম্বার, ইউনিভার্সিটি ডিটেলস দিয়ে আপনি মুভ করলে, ল্যাঙ্গুয়েজ না জানলেও কখনো আপনি জব পেতে পারেন। সেক্ষেত্রে পেমেন্টটা আপনি অনেক ভালো পাবেন। তো এই ভয়টা কাটাইয়ে সব জায়গায় মুভ করতে হবে। আর এখন যেটা হচ্ছে যে দেখা গেছে এর আগে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট প্রথম সেমিস্টারে আসার পরে জব খুঁজতো। সো নেক্সট ইয়ার থেকে এটা হয়তো লিভিং কস্ট যেহেতু ক্যান্সেল হয়ে যাবে, এই প্রতিযোগিতাটা আর একটু বাড়বে। তখন অনেকেই জব খোঁজ করবে, তখন হয়তো আর একটু ডিফিকাল্টি ফেস করতে হতে পারে। আর ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে আমি একটা জিনিস একটু কারেকশন করতে চাই। রিপন ভাই হয়তো অনেক আগে ড্রাইভিং লাইসেন্স কনভার্সন করেছেন, সো আপনি হয়তো 6 মাস পরে অ্যাপ্লাই করছেন, কিন্তু আসলে 6 মাস ওয়েট করতে হয় না। আচ্ছা, ওকে। আপনাকে হচ্ছে যখন মেস্ত্রিতে আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে, পার্মানেন্ট রেজিস্ট্রেশনটা হয়ে যাবে যে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট এখানে, সো তখনই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইনফ্যাক্ট আমি অক্টোবরের 16 তারিখে অ্যাপ্লাই করেছি ড্রাইভিং লাইসেন্স কনভার্সনের জন্য। আমি সেপ্টেম্বরের 8 তারিখে আসছি, অক্টোবরের 16তে অ্যাপ্লাই করেছি, এবং আমি জানুয়ারির ফার্স্ট উইকে আমি লাইসেন্স পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ওকে। মানে আমাদের সময় এই টাইমটা ছিল, আমি তো 2016-তে আপনার কনভার্ট করেছিলাম, তখন 6 মাসের একটা ছিল আয় ভরনাতে। এখন তাহলে চেঞ্জ করেছে। ওকে, থ্যাঙ্কস ভাই, এটা মানে বলার জন্য। হ্যাঁ, এই কারণে স্টুডেন্ট আসার পরে এটা করতে পারবে, অ্যাড্রেসটা হয়ে গেলে। আর যেটা হচ্ছে ভুলে আপনি যদি গেলাম। একটু বলতেন যে ওখানে আপনার বাসা ভাড়া কেমন? হ্যাঁ হ্যাঁ, আসছে। আমি স্টুডেন্ট কস্টিং এর দিকে আসছি। এখানে হচ্ছে যে যখন বাংলাদেশ থেকে যদি কেউ শেয়ার্ড ফ্ল্যাট যেটা বুক করে আসে, শেয়ার্ড ফ্ল্যাটের ক্ষেত্রে রেন্টটা একটু বেশি, বাট আপনাকে হয়তো 200 থেকে 230 ইউরো এর ভিতরে শেয়ার ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন, সব ইনক্লুডেড, ইলেকট্রিসিটি, ওয়াটার, এভরিথিং, বাট ইন্টারনেট এক্সক্লুডেড। ঠিক আছে? তো এর ভিতরে পাওয়া যাবে। আর যদি কেউ নিজেরা বাসা নিয়ে থাকে 3 জন বা 4 জন, সেক্ষেত্রে হয়তো আপনি 170-80 ইউরোতে হয়তো থাকতে পারবেন। আর ফুডের জন্য আপনার এভারেজ যেটা, আমি নট লাক্সারিয়াস কিংবা কোনো একেবারে
কম নয়, এভারেজ হলো আপনার 100 থেকে 120 ইউরো, যেটা হচ্ছে আপনার চলে যাবে। আর ইউএনসিতে আপনার বাস কার্ডের জন্য যেটা স্টুডেন্টদের পড়ে সেটা হচ্ছে 49 ইউরো। আর এই তিনটা হচ্ছে ফিক্সড কস্ট, আর গুলো হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট, আপনার নিজের উপর ডিপেন্ড করে। তো 400 থেকে 450 ইউরো একজন স্টুডেন্টের জন্য আসলে যথেষ্ট। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসলে ভালো কিছু ইনফরমেশন দিয়েছেন আমাদের, আর আমি মনে করি হেল্প করবে যারা আসলে ওই অ্যাটলিস্ট ওই সিটিতে আসবে, ইন জেনারেল কিছু ইনফরমেশন আছে। আচ্ছা ওকে, তাহলে আমি আমার প্রসূন রয় ভাই আছেন অলরেডি, ওনাকে আমি যদি কানেক্ট করি তাম্পেরে থেকে। হ্যালো প্রসূন ভাই আছেন আপনি? জি, আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আপনি একটু যদি বলতেন যদি ট্যাম্পের বিষয়ে। অলরেডি একজন কোশ্চেন আমাকে করেছে যে ট্যাম্প জব অ্যাভেলেবিলিটি কেমন। হ্যাঁ, অবশ্যই তাম্পারে মোটামুটি ভালো ফেমাস, হেলসিঙ্কির পরে, সো অনেকের কোশ্চেন থাকবে। সো বেসিক্যালি আমার নাম পরশ রয়। আমি ফিনল্যান্ডে আসছি 2018 এর অটাম সেমিস্টারে, সেপ্টেম্বরে। আমি মাস্টার্স কমপ্লিট করেছি আইটিতে, কমিউনিকেশন সিস্টেমস এন্ড নেটওয়ার্ক ফ্রম তাম্পারে ইউনিভার্সিটি, এন্ড এই ফেব্রুয়ারিতে 2020। সো বেসিক্যালি তাম্পেরে আমি যদি বলি, আমি জাস্ট ফার্স্ট কিছু সামারি রিলেটেড কথাবার্তা বলি, জেনারেলাইজড। প্রথম কথা হলো, আপনি যদি ঢাকা থেকে পালাতে চান বা কি বলে ক্রাউডেড প্লেস থেকে পালাতে চান বাট ফ্যাসিলিটি নিতে চান, সেক্ষেত্রে হেলসিঙ্কি থেকে তাম্পেরে বেটার। বাট তাম্পেরেতে কিছু ফ্যাসিলিটি হেলসিঙ্কি থেকে কম পাবেন, স্পেশালি ট্রান্সপোর্ট, জব, এই ধরনের ফ্যাসিলিটি গুলো একটু কম। বাট অন এন এভারেজ আমি বলবো তাম্পেরে ইজ এ গুড সিটি ফর লিভিং। আর কারেন্ট জব সিচুয়েশনটা আসলে এটা ডিপেন্ড করছে এখন কোভিড-19 এর কারণে। আপনারা জানেন যে প্যান্ডেমিকের কারণে থ্রুআউট দ্য হোল ওয়ার্ল্ড একটা টাফ সিচুয়েশন পাস করছে। সো সেই ক্ষেত্রে তাম্পেরে ডিফারেন্ট কিছু না, এখানেও আমরা সেম প্রবলেম ফেস করছি। যেটা হচ্ছে যে এইখানে টু ক্যাটাগরির জব, যেটা অলরেডি রিপন ভাই এবং জাহিদ ভাই অলরেডি মেনশন করেছে, যে একটা হোয়াইট কলার, একটা ব্লু কলার। জব কোনোটাই খারাপ না, এই মেন্টালিটি সেট করেই তারপর ফিনল্যান্ডে আসবেন, কারণ আপনি জানেন না আপনার কখন কোন ধরনের সিনারিও ফেস করতে হবে। সো হোয়াইট কলারের ক্ষেত্রে যেটা হয়েছে যে যেমন আমি পাশ করে বসে আছি, আই ওয়াজ এক্সপেক্টিং সাম কাইন্ড অফ গুড নিউজ, বাট এই কোভিড-19 এর কারণে এখন আমি অফিসিয়ালি আনএমপ্লয়েড। সো যেটা দেখা যাচ্ছে যে এই কোভিড-19 এর কারণে আপনি হোয়াইট কলার পেতে একটু সময় লাগবে, এবং এটার জন্য আপনার ব্যাকআপ প্ল্যান, প্রিপারেশন, মেন্টালিটি সবকিছুই থাকতে হবে। আর ব্লু কলারের ক্ষেত্রে যেটা হয়েছে, যারা পোস্টি জব করে তাদের কোনো হ্যাম্পার হয়নি। বাট ক্লিনিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্লিনিং গুলো এখানে যেটা হয় যে শিডিউল বেসড, যে আপনি নেক্সট মান্থে কতটুকু কাজ করবেন আপনাকে হয়তোবা মাসের শেষের দিকে জানিয়ে দেওয়া হবে 1 উইক আগে। সো দেখা যায় যে আপনি 30 আওয়ার্স কাজ করবেন না, 20 আওয়ার্স কাজ করবেন না, 1 আওয়ার কাজ করবেন, সেটা আপনাকে ডিফাইন করে দিবে আপনার সুপারভাইজার। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই ওয়ার্ক আওয়ার্স এর ডিউরেশনটা কমে গেছে। সো কারেন্ট জব সিচুয়েশন যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে বলবো যে ডেফিনেটলি হ্যাম্পার্ড হচ্ছে, বাট ইটস নট লাইক দ্যাট যে এখানে কেউ না খেয়ে আছে, বাসা ভাড়া দিতে পারছে না, এরকম কোনো প্রকার কোনো সিচুয়েশন নাই। আমরা এই ধরনের কোনো ইনফরমেশন এখনো পাইনি। সেকেন্ডলি আমি যদি বলি নর্মাল সিনারিওর ক্ষেত্রে কি হয় তাম্পেরেতে। নর্মাল সিনারিওতে যেটা হয় যে পোস্টি জব, আপনি যদি ডিসপারেট থাকে যে আপনার পোস্টি জব লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে অনেকে আছে, আমরা আপনাকে হেল্প করতে পারবো। পোস্টি জব পেতে নর্মাল সিনারিওতে ম্যাক্স 2 মান্থস টাইম লাগে, আপনার যদি লাক খারাপ হয় হয়তো বা 3 মান্থস টাইম লাগবে। আর ক্লিনিং পেতে একটু সময় লাগে, 3 মান্থস টু 4 মান্থস আপনার মেন্টালিটি থাকতে হবে, ক্লিনিং পেতে একটু সময় লাগবে। আর যদি আমি বলি ফুড ডেলিভারি, এখানে ভোল্ট, ফুডোরা, এই ধরনের ফুড ডেলিভারি খুবই ফেমাস, এন্ড এটা পাওয়া খুব ইজি ছিল। বাট ইদানিং দেখা যাচ্ছে যে কোভিড-19 এর কারণে অনেকেই এই জবগুলো প্রেফার করে, কারণ তারা বাসায় বসে আছে, অনেকে অফিস করতেছে, অফিস করে না, বা বাসায় বসে বসে বোর্ড হয়ে যাচ্ছে। সো উইকেন্ডে তারা যেটা করে যে বাসায় রেস্ট তো সারা হোল উইকে দিচ্ছে, সো উইকেন্ডে তারা এই ফুডোরা ভোল্ট করে। সেক্ষেত্রে দেখা যায় এখানে কম্পিটিশন বেড়ে গেছে। আর নর্মাল কেসে যেটা হয় যে এটা পেতে আপনার মেন্টালিটি থাকতে হবে যে আপনি 4 মান্থস টাইম লাগবে আপনার এই ধরনের জব পাওয়ার জন্য। এবং অলরেডি দুইজনই মেনশন করেছে যে ড্রাইভিং লাইসেন্সের ইম্পর্টেন্স, এবং আমি জাহিদ ভাইয়ের সাথে টোটালি একমত
যে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন না, ড্রাইভিংটা আপনি ম্যান্ডেটরি শিখে আসবেন। সেক্ষেত্রে যেটা হয়, আপনি এইখানে ধরেন আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন, সাপোজ আপনি আমার গাড়ি নিয়ে বের হলেন, আপনাকে আমি শেখাচ্ছি। পুলিশ যদি কোনোভাবে সাসপেক্ট করে যে এখানে কিছু একটা হচ্ছে, যে ড্রাইভিং করছে তার ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু সে চালাতে পারে না, এবং পাশে যে বসে আছে সে তাকে শেখাচ্ছে, এক্ষেত্রে আপনার এবং আমার দুইজনেরই একটা ক্ষতি হওয়ার চান্স আছে। হয়তো আমাদের দুইজনের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবে, এবং এটা রিটার্ন করবে কি করবে না, এবং সারা জীবনে আমরা ইউরোপে ড্রাইভ করতে পারবো কি পারবো না এইখানে বলা মুশকিল, এটা ডিপেন্ড করবে ওদের উপরে। তারপর আমি আরো কিছু ইনফরমেশন দিতে পারি, যেমন ধরেন যেটা একটা টেন্ডেন্সি দেখা যায় যে জবের ক্ষেত্রে তাম্পেরে এবং হেলসিঙ্কি এই দুইটার আমি একটু কম্পারিজন করি। আমি অনেকের সাথে কথা বলেছি বা দেখেছি যে ভাষা থেকে যারা ডিগ্রি কমপ্লিট করে বা কন্টিনিউ করছে, পড়াশোনা স্টাডি কন্টিনিউ করছে, তারা হেলসিঙ্কিতে মুভ করার একটা টেন্ডেন্সি দেখা যায় জবের জন্য। এবং উভাস্কুলা থেকে যেটা হয় যে উভাস্কুলা থেকে তাম্পেরেতে আসার একটা টেন্ডেন্সি দেখা যায়, এটা ডিস্টেন্স এর কারণে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো তাম্পেরে ইজ এ গুড প্লেস টু লিভ এবং গুড ফর জব। আর অলরেডি জাহিদ ভাই মেনশন করেছে যে ফার্স্ট সেমিস্টার খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি নিজে আমি ইনফরমেশন গুলো গ্রুপ থেকে দেখে দেন আমি এটা রিয়েলাইজ করে এবং সেই ধরনের প্রিপারেশন নিয়ে আমি এসেছিলাম, এবং যেটার ফলশ্রুতিতে আমি ভালো একটা রেজাল্টও পেয়েছি। আমি এখানে ডিস্টিংশন পেয়েছি, এটার পেছনে বড় একটা রিজন ছিল আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার্ড দ্যাট আই হ্যাভ টু সার্ভাইভ অ্যাট লিস্ট 4 months এনি হাউ। সো আমি ফার্স্ট 4 months জাস্ট পড়াশোনা করেছি, আমি ডানে বামে আশেপাশে কোনো দিকে তাকাইনি। সো এটা আপনি মেন্টালি প্রিপারেশন নিয়ে এবং ফিনান্সিয়ালি কন্ডিশনাল ওইভাবে সাপোর্ট নিয়ে আসলে আমার কাছে মনে হয় ইটস এ ভেরি গুড অ্যান্ড হেলদি প্র্যাকটিস। তারপর আমি যদি বলি যে আপনি কতদিনের মধ্যে জব পাবেন, এটা অলরেডি আমি মেনশন করলাম যে এটা ডিপেন্ড করবে আপনার উপরে। আর হোয়াইট কলারের কথাটা আমি বলবো যে এটা কতদিনের উপরে জব পাবেন এটা ডিপেন্ড করবে টোটালি আপনার উপরে। যেমন আমি ফ্রিল্যান্স করি, এখানে ডেটা সেন্টার রিলেটেড কাজকর্ম করি, যেটা আমার পাওয়ার জন্য 1 month সময় লেগেছিল। 1 month-এর মধ্যে আমি মোটামুটি বুঝতে পেরেছিলাম যে কিভাবে কি করতে হবে, কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সেক্ষেত্রে ডিপেন্ড করবে যে আপনার কি ধরনের স্কিল আছে। আপনি যদি সাপোজ ধরেন সফটওয়্যার ডেভেলপার হয়ে থাকেন বা আপনি অলরেডি এস্টাবলিশড ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনার জবের জন্য ওয়েট করতে নাও হতে পারে। আপনি উইদিন 15 days টু উইদিন 1 month হয়তো আপনি জব পেয়ে যাবেন। কিন্তু দেখা গেল আপনি কাজ করে আসছেন ইলেকট্রিক্যাল সাইডে বা এই ফিনল্যান্ডে যেটা হয় যে জব সেক্টরটা অলরেডি একটু কনজারভেটিভ ওয়েতে ফিনিশ যারা আছে, ফিনিশ লোকালদের আন্ডারে এখনো রয়ে গেছে। সো এই ক্ষেত্রে ওরা যেটা প্রেফার করে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ না জানা পর্যন্ত হয়তো আপনি প্রপার চান্সটা পাবেন না। সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার কি ধরনের স্কিল আছে। অলরেডি ইফতেখারুল ভাই যেটা মেনশন করেছিল, রিপন ভাই সরি, যেটা মেনশন করেছিল যে আপনি যদি আইটি বেসড আপনার কাছে স্কিল থাকে, সেই ক্ষেত্রে আপনার কাছে জব পাওয়াটা ফিনল্যান্ডে অনেক ইজি। তারপর আমি আসি অ্যাকোমোডেশন এইখানে ফিনল্যান্ডে যেটা হচ্ছে শেয়ার মোস্টলি স্টুডেন্টদের জন্য অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকে, সেখানে আপনার অ্যাপ্লাই করতে হবে এবং আপনি অ্যাপার্টমেন্ট আপনার খুশি মতো আপনি নিতে পারবেন। অ্যাপার্টমেন্ট সাপোজ ধরেন আমি যদি অন এন অ্যাভারেজ বলি যে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট যেগুলো হয় স্টুডেন্টদের জন্য সিঙ্গেল পার্সন, দেখা যাবে 2 rooms 3 rooms এই ধরনের শেয়ার্ড অ্যাপার্টমেন্টস থাকে। তো জেনারেলি 250 to 300 এর মধ্যে আপনি 3 শেয়ার্ড রুম গুলো পেয়ে যাবেন তাম্পেরেতে। আর যদি আপনি ফ্যামিলি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই কস্টিংটা 450 থেকে 700 এর মধ্যে ভ্যারি করবে। এটা ডিপেন্ড করে লোকেশন তারপর আদার্স ফ্যাসিলিটির উপরে। বাট এইখানে যেটা হয় যে তাম্পেরের সবার ক্ষেত্রেই এটা সেম, যে ইন্টারনেট, লন্ড্রি, জিম, সাউনা এগুলো সব ইনক্লুডেড থাকে। সো ইলেকট্রিসিটি, সো এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনি জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করবেন, মান্থলি পে, এটাই। আর ফুড কস্টের কথা বলবো আমি যে সিঙ্গেল এটা আসলে অনেক ভ্যারি করে, সত্যি কথা বলতে এটা বলা খুবই মুশকিল। তারপরেও আমি জাস্ট বললি যে আপনি যদি ইকোনমি ওয়েতে একটু চিন্তা করেন যে না আমি আসলে খুব বেশি বার্গেনিং এ যাব না, প্রথম দিকে আমি কোনো এক্সপেন্সের দিকে যাব না, আপনি বার্গার খেতে পছন্দ করেন কিন্তু 4 মাস একটু কষ্ট করে থাকলেন তারপর খাবেন, সেক্ষেত্রে আই থিঙ্ক 100 to 150 এর মধ্যে আপনার কভার হয়ে যাবে। আপনি যদি নিজে খাবার প্রিপেয়ার করেন অথবা ইউনিভার্সিটির রেস্টুরেন্ট গুলোতে খান,
সেক্ষেত্রে আপনার মোটামুটি 100 to 150 মধ্যে কভার হয়ে যাবে। আর ট্রাভেলের কথা আমি বলবো যে ট্রাভেলে যেটা হয় যে আমাদের এইখানে আপনি টু ওয়েতেই সবগুলো সিটিতেই ফিনল্যান্ডে যেটা হয় যে টু ওয়েতে আপনি করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি মান্থলি একটা কার্ড করে নিতে পারবেন যে অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যত ট্রাভেল করতে চান। বাট এখানে জোন করা আছে, জোনটা হয় ডিস্টেন্সের উপরে, যে আপনি যত বেশি ডিস্টেন্সে ট্রাভেল করবেন আপনি অন্য একটা জোনে চলে যাবেন, আপনি এ বির বাইরে চলে যাবেন সি, তখন ধরেন আপনার 30 ইউরো থেকে সেটা মান্থলি হয়ে যাবে 50 ইউরো। আপনি যদি তার থেকেও দূরে যেতে চান, ডি জোনে যেতে চান, তখন সেটা হয়ে যাবে দেখা যাবে 70 ইউরো। সো তাম্পেরেতে যেটা হয় যে 37.5 এইটা হলো মান্থলি আপনার ট্রাভেল এক্সপেন্স। বাট আপনি স্টুডেন্ট কার্ড করে নিতে পারলে ডেফিনেটলি এটা করে নেবেন, যদি আপনি স্টুডেন্ট হিসেবে আসেন আপনার 1.33 করে কাটবে। এছাড়া এখানে এইজের ক্ষেত্রে কিছু বেনিফিট পাওয়া যায়, 25 ইয়ার্স আই গেস, 25 ইয়ার্স ওল্ড এর নিচে হলে সেক্ষেত্রে কিছু বেনিফিট পাওয়া যায়। প্লাস এখানে আরেকটা ইস্যু হলো যে নাইটে ট্রাভেল করার জন্য কার বেস্ট, বাট আপনার যদি কার না থাকে সেক্ষেত্রে আপনার নাইটে ট্রান্সপোর্টেশন তাম্পেরেতে লিমিটেড, আমি বলবো না যে নেই, তাম্পেরেতে লিমিটেড, এবং সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা পে করতে হবে 2.6 ইউরো পার ট্রাভেল। আর যদি ফার্দার কোনো ইনফরমেশন লাইক যেগুলো আমি সাজেস্ট করতে পারি, যেমন আপনি অবশ্যই গ্রুপের ডকুমেন্ট গুলো চেক করবেন, সবার কমেন্টস গুলো দেখার ট্রাই করবেন যে আপনার সিমিলার টাইপের প্রবলেম, এর আগেও আপনি নতুন ফিনল্যান্ডে আসছেন না, সো অনেকেই এর আগে আপনার মতো প্রবলেম ফেস করেছে, অনেকেই আপনার মতো এই ধরনের কোশ্চেন করেছে, তার মাথায় এটা চলে আসছে। সো ওইগুলো একটু সার্চ করে আপনি ইন্ডিভিজুয়ালি দেখার চেষ্টা করবেন যে আপনার সেম প্রবলেম গুলা কে কি ফেস করেছিল এবং কি ধরনের সলিউশনে গিয়েছিল। এটা অনেক বড় হেল্পফুল। এবং ডেফিনেটলি শপিং লিস্টটা চেক করে আসবেন। সাপোজ ধরেন ওয়ার্ম ক্লোথস আপনার এখানে আনার দরকার নাই, কারণ ওয়ার্ম ক্লোথস বাংলাদেশ থেকে আপনি যেটা নিয়ে আসবেন হয়তো বা এটা আপনার পছন্দ হবে না এখানে পড়তে, অথবা এটা হয়তো বা এখানে কাজ করবে না। আপনি যেটা করতে পারেন, যেই ক্লোথস গুলো, সাপোজ ধরেন আমি আপুদের ক্ষেত্রে যেটা বলতে পারি যে এখানে টেইলারিং কস্ট অনেক হাই। ইনফ্যাক্ট টেইলারিং এ আপনি যাবেন কিনা মানে উইদিন 2 ইয়ার্স এটা আমার সন্দেহ আছে। ছেলেদের ক্ষেত্রে যেটা বলবো, এইখানে বাংলাদেশে হাই কোয়ালিটি জিন্স পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়, শার্ট পাওয়া যায়, যেগুলো আপনি আসলে এইখানে কেনার কোনো মানে নাই। যেখানে বাংলাদেশ থেকে আপনি 1000 টাকা দিয়ে যে টি শার্টটা কিনবেন সেটা এখানে এসে আপনার 50 ইউরো 80 ইউরো হয়ে যাবে। সো এইটার কোনো মিনিং নাই। আপনি এইগুলো শপিং লিস্টের মধ্যে ঢোকাবেন। সাপোজ ধরেন আপনি ওয়াইফাই রাউটার, আপনার বাংলাদেশ থেকে আসার সময় ওয়াইফাই রাউটার নিয়ে আসলেন। আর আর স্কিলের ক্ষেত্রে যেটা হবে যে আপনি যদি স্কিল গুলোকে একটু ফার্নিশড করে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জবের জন্য সুবিধা হবে। আপনি সিভিটা আপডেট করে নিয়ে আসলেন, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার যদি প্রোফাইল থাকে, রিসার্চ গেটে প্রোফাইল থাকে, এই ধরনের প্রোফাইল গুলো যদি আপনি আপডেট করে নিয়ে আসেন, কারণ এখন কোভিড-19 এর কারণে আপনি বসে আছেন, তাহলে ফিনল্যান্ডে এসে আপনি অনেকটা সময় পাবেন, আপনার হাতে একটা হেড স্টার্ট এর একটা সুযোগ থাকবে, অন্যান্য যে কাউকে আপনি কম্পিট করতে পারবেন। সো আই থিংক দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমি কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি, আমি একটু দেখি। এমনি আপনার ট্যাম্পেরে সম্পর্কে একজন জানতে চাচ্ছিল যে ট্যাম্পেরে জব ওকে, কেমন, আপনি অলরেডি বলে ফেলেছেন। জি দ্যাটস গুড। ওকে পরশ ভাই, তাহলে আচ্ছা, এখানে রিপন ভাই আরেকটা কোশ্চেন আসছে, ক্যান স্টুডেন্ট ডু এনি সর্ট অফ বিজনেস ওয়াইল দে আর স্টুডেন্ট? এইখানে ফ্যাক্ট হচ্ছে আপনার 25 আওয়ার্স হলো ওয়ার্কিং পারমিট আপনার কাছে। আপনি চাইলে বিজনেস ওপেন করতে পারবেন, কিন্তু সেটা 25 আওয়ার্স এর মধ্যে লিমিটেড থাকতে হবে। এবং এখানে বিজনেস ওপেন করার জন্য আই থিংক আপনার একটা সার্টেন লিমিট, যেটা হয় যদি আপনার বিজনেস যদি এটা একটা রিটেল বিজনেস হয় বা কাস্টমার ওরিয়েন্টেড বিজনেস হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার ভাষা জানাটা অনেক সময় জরুরি হয়ে পড়ে। সো ইন দ্যাট কেস এটা একটু আপনার জন্য হয়তো বা প্রথম উইদিন 1 মান্থ বা 2 মান্থস এর মধ্যে আপনি এটা করা একটু টাফ হয়ে যাবে। আপনার হয়তো বা 6 মান্থস টু 1 ইয়ার একটু সময় নিতে হবে। তাম্পেরের বিডি কমিউনিটির গ্রুপ আছে কি না, হারবান্তা পড়তে গেলে তো আছে, কোন জায়গায় সিলেক্ট করবো? ওকে, নাইস কোশ্চেন। এটা আসলে পারফেক্ট একটা কোশ্চেন। আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে আপনার উপরে। বাট তাম্পেরেতে হেরবান্দাতে পড়তে হলে যেটা হয় যে আমরা নর্মালি বাংলাদেশে এটা প্রথম প্রেফার করি মিকনতালো। মিকনতালোটা যেটা হয় ইঞ্জিনিয়ারিং কাতো 60, এটাতে যেটা হয় যে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট থাকে। আমার মনে হয় যে সব থেকে বড় কমিউনিটি এই মিকনতালোতে হলো বাঙালি কমিউনিটি।
তো সেক্ষেত্রে আপনি বাঙালি কমিউনিটির সাথে অ্যাড হতে চাইলে আপনি বেঙ্গল চুজ করতে পারেন। এছাড়া তুলন হবি এবং পাওলা এই দুইটা আছে, এই দুইটাও খুব ক্লোজ, বাট আপনি সব থেকে ক্লোজ হলো মিকন্দালো। আর লুকনমাকি এটা বেটার হয় ফ্যামিলি অ্যাপার্টমেন্টের জন্য, যারা এটা নতুন অ্যাপার্টমেন্ট, সো দেখা যায়, এবং যাদের গাড়ি কেনার ইচ্ছা যে উইদিন 2 মান্থস আমি গাড়ি কিনে নেব, তাদের জন্য ইজি হয়। আদারওয়াইজ যেটা হয় যে আপনার বাসের জন্য ওয়েট করতে হবে। আর এগুলো আমাদের ওয়াকিং ডিস্টেন্স, আমি 5 মিনিটসে মিকন্দালো থেকে ইউনিভার্সিটি যেতে পারি। স্কলারশিপ অ্যাভেলেবিলিটি ফর সিএসসি স্টুডেন্ট এন্ড ক্রাইটেরিয়া টু গেট স্কলারশিপ, এটা আসলে ডিপেন্ড করবে লাইক সরি, স্কলারশিপ অ্যাভেলেবিলিটি বলতে এইখানে 2 ধরনের স্কলারশিপ পাওয়া যায়। একটা হলো স্টিপেন্ড সহ, যেটাকে আমরা স্কলারশিপ বলি, আর একটা হলো টিউশন ফি ওয়েভার। সো টিউশন ফি ওয়েভার বেসিক্যালি খুবই বেশি পাওয়া যায় জেনারেল যেটা হয়। আর স্টিপেন্ডের ক্ষেত্রে দেখা যায় যে হোল ইউনিভার্সিটিতে হয়তো বা 7 জন কি 10 জনকে দেয়া হয়, এবং সেক্ষেত্রে কম্পিটিশন অনেক হাই। সেক্ষেত্রে আপনার যদি আইএলস এর স্কোর হাই হয়, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি জিএর স্কোর থাকে, আপনার পাবলিকেশন থাকে, আপনার ওই রিলেটেড, আপনার সাবজেক্ট রিলেটেড যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, বাংলাদেশে জব করেছেন, এই ধরনের ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করে বেশি, প্লাস স্টেটমেন্ট অফ পারপাস সব যেটা বলি আমরা, এবং সিভি ডেফিনেটলি এই দুটো ম্যাটার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক কোশ্চেন আসতে পারে, আমি সরি আসলে পরেশ ভাই আপনাকে একটু করি, ইন্টারাপ্ট করি। আমরা আর কোশ্চেন পরে করব, আনসার পারলে দিব। জি আমি আসলে থ্যাঙ্কস আপনাকে, আসলে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন আসলে, আপনাকে ধন্যবাদ। ওকে, আমি আসলে এখন যাচ্ছি হচ্ছে, একজন কোশ্চেনও ছিল যে ইউভাস্কুলাতে আসলে কি সিচুয়েশন। ইউভাস্কুলা থেকে আমাদের এক আপু অলরেডি আছেন, আমি আপুকে একটু রিকোয়েস্ট করবো যে উনি যদি কিছু বলতেন ইউভাস্কুলা সম্পর্কে। জি, হ্যালো সবাই। আচ্ছা, আমি ইউনিভার্সিটি অফ ইভাস্কুলাতে পড়াশোনা করছি। আমার সাবজেক্ট হচ্ছে বায়োলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। আর আমি এখানে এসেছি 2019-এ সেপ্টেম্বর, আগস্টের শেষে আর কি, সেপ্টেম্বরে বলতে গেলে। আচ্ছা, বেসিক্যালি ফার্স্টে আমি যদি জব নিয়ে বলি, তাহলে মোটামুটি সব সিটিতেই আমার মনে হয় যে জব কিছুটা একই রকম। যেমন আপনি পোস্তিতে জব করতে পারবেন, আপনি ওল্ড ফুডোরাতে জব করতে পারবেন। তারপর আপনি এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি যদি হাইজিন টেস্ট দেওয়া যায়, আপনি যদি হাইজিন টেস্টে পাস করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইভেন শেফ অথবা লাইক কুকিং এর জবও আপনারা পেতে পারেন, বা ওটাও আপনারা চুজ করতে পারেন প্রফেশন হিসেবে। এরপর যদি আপনি ক্লিনিং এর জব আছে, বাট ক্লিনিং এর জবে যেটা হয় যে মেনলি যেটা ভাইয়া বলেছেন যে আপনাকে ওয়েট করতে হয়, আবার অনেক সময় দেখা যায় যে ওয়েট করাও লাগে না। লাকিলি যদি ওখানে আপনার পজিশন খালি থাকে, তাহলে দেখা যায় যে দ্রুত নিয়ে নেয়। এছাড়া আপনি প্রিজমাতে জব করতে পারবেন। প্রিজমা আছে এখানে, মানে ডিপার্টমেন্টাল স্টোর এগুলো। সো প্রিজমা আছে, ক সিটি মার্কেট আছে, আপনার এস মার্কেট আছে। তো এখানে বেসিক্যালি এখানেও আপনি ক্লিনিং করতে পারেন, বাট এখানে ক্লিনিং এর জন্য মেশিন থাকে, তো আপনি মেশিনের সাহায্যে ক্লিন করতে পারবেন, অথবা আপনি এখানে এটাকে জাস্ট গ্রোসারি যেখানে থাকে ওই জায়গাটা আপনি ক্লিন করতে পারবেন, অথবা যেখানে মিট থাকে, ফিশ থাকে, ওই জায়গাটা আপনি ক্লিন করতে পারবেন। তো এরকম আর কি ক্লিনিং এর জব আছে। এছাড়া আদার জবগুলো বলতে গেলে যে সব সিটিতেই যেরকম জবের এখন একটু ডিফারেন্ট সিচুয়েশন, উভাস্কুলাতেও তাই। এখানেও একটু আর কি জব পেতে এখন সমস্যা হচ্ছে। নতুন করে কন্ট্যাক্ট দেওয়া মোটামুটি অফ, বাট একদমই যে দিচ্ছে না তা না, বাট একটু কমে গেছে আগে থেকে। তো আমার মনে হয় যে কেউ যদি এখানে আসেন এই বছর, ইনশাল্লাহ অবশ্যই অনেকে আসবেন, তো আপনাদেরকে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে আসতে হবে যে প্রথম 3 থেকে 4 মাস হয়তো আপনি নতুন কোনো জব পাবেন না, ইনশাল্লাহ তারপরে হয়তো আপনারা জবে জয়েন করতে পারবেন। আচ্ছা, এছাড়া আরো কিছু জব আছে যেটা আপনি স্টুডেন্ট হিসেবে করতে পারেন, সেটা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরে জব। যেমন আমি পার্সোনালি কোথাও চাকরি করছি না, আমার এটা সেকেন্ড সেমিস্টার শেষ হতে যাচ্ছে। আমি ফার্স্ট সেমিস্টারে পরেশ ভাই যেভাবে সরি আমি ভাইয়ার নাম ভুলে গেছি, আই এম রিয়েলি সরি। তো একটু আগে যে ভাইয়া কথা বললেন আর কি তামকের থেকে,
জি জি, তো ভাইয়া যেভাবে বললেন যে উনি প্রথম সেমিস্টারে আর কি শুধুমাত্র পড়াশোনায় কনসেন্ট্রেশন দিয়েছেন, তো আমার অবস্থাও অনেকটা সেরকম। আমি কোথাও জব করিনি। সেকেন্ড সেমিস্টারে এসে আমি ইউনিভার্সিটিতে টুকটাক চাকরি করছি। আমি ইউনিভার্সিটির টিউটর হয়েছি এবং আমি ইউনিভার্সিটি মেবি আমি এবছর ইনশাল্লাহ অ্যাম্বাসিডারশিপের জন্য অ্যাপ্লাই করেছি, তো আমি ওটাও হতে পারি হয়তোবা। তো সবকিছু মিলে ইউনিভার্সিটিতেও আপনি কাজ করতে পারেন। আপনি যদি আইটি রিলেটেড জব পেতে গেলে ল্যাঙ্গুয়েজ খুবই কম লাগে, বাট আপনি যদি বায়োলজি বা অন্যান্য রিলেটেড জব পেতে চান সেক্ষেত্রে আপনাকে টুকটাক ফিনিশ আপনাকে জানলে আপনার জন্য উপকার হবে আর কি। তবে ঘাবড়ানোর কিছু নাই, কারণ কোন একটা সেমিস্টারে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স পাবেন। বেটার হয় আপনি ফার্স্ট সেমিস্টারে ওটা করে নিতে পারেন, অথবা সেকেন্ড সেমিস্টারে করতে পারেন, একটু অভ্যস্ত হয়ে নিলেন। তো আপনি ইউনিভার্সিটি ল্যাবে কাজ করতে পারেন, রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে সেখানে আপনি জাস্ট মনে করেন যে 2 ঘন্টা কাজ করলেন, তো সেটা আপনার একটা এক্সপিরিয়েন্সের যোগ হবে। তো আপনি এগুলো করতে পারেন। আমি পার্সোনালি টুকটাক এই জবগুলোই করি। এছাড়া আপনি অনেক সময় ইন্টার্নশিপ থাকে, সেটা পেইডও হতে পারে, নন পেইডও হতে পারে, সেটাও আপনি করতে পারেন। বাট যেটাই আপনি করবেন না কেন আপনার 25 আওয়ার্স এর একটা লিমিটেশন আছে, ওটা মাথায় রেখে করতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স যেটা, এটা বেসিক্যালি আমি বলবো যে অবশ্যই অবশ্যই নিয়েও আসা উচিত হবে এবং শিখেও আসা উচিত হবে। এবং বাংলাদেশের থেকে এখানে কিন্তু রোড আলাদা। বাংলাদেশে সম্ভবত আমরা বাংলাদেশে ড্রাইভার যে সিটটাতে বসেন, এখানে কিন্তু ওই সিটটা হচ্ছে অল্টারনেট। তো আপনাকে রাস্তাও চিনতে হবে, ট্রাফিক রুলসও জানতে হবে। এরপর যদি আপনি টোটালি ড্রাইভিং না জানেন তখন একটু কঠিন হয়ে যায়। এটা আসলে শিখে আসা জরুরি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে বাংলাদেশ থেকে মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আপনার প্রথম 3-4 মাস একটু আপনাকে একটু আর কি মানসিকভাবে হয়তো খারাপ লাগতে পারে, তো ওইটা ঠিক হয়ে যাবে আলটিমেটলি। আর উগাসকুলাতেও বাংলাদেশি কমিউনিটি আছে অন্যান্য জায়গার মতো, এবং এখানে সবাই হেল্প করে। এখানে চাকরি পেতে গেলেও আপনার হচ্ছে যারা থাকেন সবাই আর কি আপনাকে হেল্প করবেন। তো এটা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর স্কলারশিপের বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ ইভাস্কুলা এখানে আছে এবং এখানে ইয়ামকে আছে। এই দুটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম দেখা যায় এই দুটা ইউনিভার্সিটিতেই অনেকে আসেন। তো ইয়ামকে সম্পর্কে আমি একটু কম জানি, কিন্তু ওখানে সম্ভবত লিভিং কস্টটা অফার করা হয় না, ওখানে টিউশন ফি ওয়েভারটা দেওয়া হয়। আর আমাদের ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটি অফ ইভাস্কুলাতে সব ডিপার্টমেন্টে লিভিং কস্ট নেই। বিশেষ করে আপনার বায়োলজি ডিপার্টমেন্টগুলোতে লিভিং কস্ট বেশি অফার করা হয়, তবে এটাও লিমিটেড। এটা দেখা যায় যে 1 জন অথবা 2 জনকে অফার করা হয়, তো বলা যায় যে এটা আসলে খুবই লিমিটেড। এবং এই বছর স্কলারশিপের পরিমাণ আরো কমিয়ে দেওয়া হচ্ছে, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা এখানে এসে লিভিং কস্ট পেয়ে যায়, বাট তাদের কিছু রেসপন্সিবিলিটি থাকে, তো ওইটা মানে কমপ্লিট না করার কারণে স্কলারশিপটা আবার থাকে না। দেখা যায় যে স্কলারশিপটা উইথড্র হয়ে যায় বা রিফান্ড হয়ে যায়। তো এই কারণে আমার মনে হয় যে লিভিং কস্ট হয়তো আমরা পাবো না, এরকম একটা ধারণা নিয়ে আমাদেরকে আসতে হবে। আর টিউশন ফি ওয়েভারটা এখানে 100% দেওয়া হয়, 50% দেওয়া হয়, 80% দেওয়া হয়, এরকম ভাগ করে দেওয়া হয়। তো আশা করি আপনারা সবাই হয়তো টিউশন ফি ওয়েভারটা পেয়ে গেছেন এবং লিভিং কস্টটা হয়তো এখানে আসার পর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমি এখানে আসার পর লিভিং কস্টের জন্য অ্যাপ্লাই করেছি, তো আমি লিভিং কস্টটা পেয়ে গেছি। আমার মনে হয় আপনারা চেষ্টা করলে হয়তো আপনারাও এখানে লিভিং কস্টটা পেয়ে যেতে পারেন। আচ্ছা, এবার হাউজিংটা যদি বলি, তাহলে এখানের খরচটা তুলনামূলক একটু বেশি। এখানে দুইটা স্টুডেন্টদের জন্য দুইটা প্লেস আছে যেটা সবাই প্রিফার করে, একটা হচ্ছে কর্তেপোয়া হাউজিং আর একটা হচ্ছে কোয়াস হাউজিং। তো আপনাকে যে কোনোটার জন্যই আগে থেকে অ্যাপ্লাই করতে হবে, কারণ এখানে প্রচুর আপনার কিউ থাকে, যার কারণে দেখা যায় যে অন টাইমে হাউজিংটা পাওয়া যায় না। তো আপনি যদি হচ্ছে কর্তেপোয়া থাকেন, এখানে স্টুডেন্ট বেশি এবং এখানে বাঙালিও বেশি থাকে। আর কোয়াসে হচ্ছে বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন, বিভিন্ন দেশ থেকে আসেন, তারা সাধারণত বেশি থাকে, তবে বাঙালিও ওখানে বেশ থাকেন। এখন হাউজিং এর রেন্ট কিরকম, আপনি যদি শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন তাহলে আপনার 200 ইউরো টু
220 থেকে আপনার 270 পর্যন্ত পড়তে পারে। এটার মধ্যে সবকিছু ইনক্লুডেড, বাট আপনি যদি আলাদাভাবে যদি আপনি পার্সোনালি সনা বুকিং দিতে চান তাহলে আপনাকে এক্সট্রা করে 5 ইউরো দিতে হবে, এবং কার পার্কিং এর জন্য আপনাকে 8 ইউরো থেকে 12 ইউরো পর্যন্ত খরচ করতে হবে। আর ফুড কস্ট, ফুড কস্টটা বলতে পারেন। হ্যাঁ, ফুড কস্টটা হচ্ছে আপনার 120 হচ্ছে একদমই বেসিক, এবং এরপরে যদি আপনি এক্সট্রা খরচ করতে চান আমার মনে হয় 170 ভিতরে আপনার হয়ে যাবে, যদি আপনি মানে সপ্তাহে উইকলি একদিন ভালো খাবার খেলেন, বাকি কয়েকদিন আপনি নর্মাল খাবার খেলেন, তো এটা অ্যাডজাস্টেবল। 170 আপনি ধরে রাখতে পারেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে পোশাক আশাক বা ড্রেস নিয়ে, যেটা ইভাস্কুলাতে স্নো খুবই লম্বা টাইম ধরে থাকে, সো ঠান্ডাটাও মোটামুটি লম্বা সময় ধরে থাকে। আমি বলবো যে কারোরই শীতের কাপড় নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আসার পর আপনাকে উইন্ড ব্রেকার কিনতে হবে, একটা ভারী জ্যাকেট কিনতে হবে, এবং দেখা যাবে যে বেশ কয়েকটা সোয়েটার বা এ ধরনের অ্যাটলিস্ট আপনাকে 3 ধরনের শীতের কাপড় কিনতে হবে। তো এগুলা এখানে এসে কেনাটাই বেটার, কারণ এখানকার ওয়েদারের যে জিনিসগুলো স্যুট করবে সেটা আপনি হচ্ছে এখানে এসেই পাবেন। ওটার জন্য আপনি কিছু আর কি এক্সট্রা বাংলাদেশে খরচ করার দরকার নেই, বাট আমি বলবো যে আপনারা সামার টাইম যে ক্লথ গুলো আছে ওগুলা নিয়ে আসবেন। আপনারা বেশি করে টি শার্ট নিয়ে আসতে পারেন। এখানে শার্ট খুব কম মানুষ পরে, যারা আপুরা আছেন তারা দেখা যেতে পারে ট্রেডিশনাল কিছু কাপড় আনলেন। তাছাড়া আপনি ডে টু ডে লাইফে যেটা পরবেন, যদি আপনি জিন্স টপ পরতে কমফোর্টেবল হন বা আপনি যদি এই ধরনের কিছু পরতে চান, এগুলো আপনি নিয়ে আসতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে শু। এখানে এসে আপনাকে উইন্টার শু একটা কিনতে হবে, আর একটা হচ্ছে আপনাকে কনভার্স টাইপের শু ইউজ করতে হবে, কারণ এখানে প্রচুর হাঁটাহাঁটি করা লাগে। তো এই দুই ধরনের শু আপনার থাকতে হবে। এগুলো আপনি এখানে এসে কিনতে পারবেন, বা বাংলাদেশ থেকে আপনি চাইলে ওয়াকিং শু যেটা, ওটা আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন। টুকটাক মশলা নিয়ে আসতে পারেন ইনিশিয়ালি 5-6 মাসের জন্য। তারপরে আপনি এখানে সব ধরনের মশলাই পাবেন, বাট এখানে মশলার টেস্ট একটু ভিন্ন, তো সেগুলা হচ্ছে আপনি চাইলে অভ্যস্ত হয়ে গেলে তখন আপনি ইউজ করলেন। আর এছাড়া বাংলাদেশ থেকে আর কোনো কিছু আনার আমার মনে হয় না, কারণ এখানে সবই পাওয়া যায়। তারপর আপনার টুকটাক যদি মনে করেন যে আপনি কিছু নিয়ে আসবেন, চা ছেঁকনি নিয়ে আসতে পারেন, কারণ এখানকার চা ছেঁকনির ছিদ্রগুলো একটু বেশি বড় বড় হয়, তো আপনি চাইলে চা ছেঁকনি নিয়ে আসতে পারেন আপনারা। এই তো এগুলা টুকটাক নিয়ে আসতে পারবেন। ওকে আপু, অনেক ধন্যবাদ। আপনি অনেক ইনফরমেশন দিয়েছেন এবং কি স্কলার বিষয়ে কিছু বলেছেন। খুবই হেল্প হবে আশা করি যারা ওই সিটিতে আসবে নেক্সট ডে। থ্যাংক ইউ। আর ওকে, তাহলে আমি এখন আসলে একটু নর্থের দিকে যাব। আউলো সিটিতে আমাদের এক ভাই আছেন, তামজিদ আনোয়ার। আমি ভাইকে কাইন্ডলি বলবো যে উনি যদি একটু জয়েন করতেন এবং কি কিছু বলতেন। তামজিদ ভাই, আপনি আছেন? দেখলাম। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, কাইন্ডলি যদি আপনি একটু বলতেন যে আপনার ওলুতে আসলে কি সিচুয়েশন ব্রিফলি। যে আচ্ছা, থ্যাংক ইউ ফার্স্ট অফ অল ভাইয়া, আপনি ইনভাইট করার জন্য। অনেক ব্যস্ত ছিলাম, এরপরও ব্যস্ততার মাঝে আপনার সাথে কথা হয়েছিল। আমি আজকে ইউনিভার্সিটি অফ ওলুতে, আমি 2018-এ ফিনল্যান্ডে আসি। আর আমার মাস্টার্স হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স ইন ইকোলজি এন্ড পপুলেশন জেনেটিক্স। তো আমি 2018-এর 2nd সেপ্টেম্বর আসি। তো ভাইয়া আপনি কিছু টপিকস রিলেটেড হাইলাইট দিচ্ছেন, আমি ওখান থেকেই চেষ্টা করব পয়েন্ট আউট করার জন্য। তো বেসিক্যালি হচ্ছে ওলুট হচ্ছে একবারে নর্থের দিকে, এটা বলা হয় ক্যাপিটাল অফ নর্দার্ন স্ক্যান্ডিনেভিয়া। তো এখানে ঠান্ডাটা তুলনামূলক অনেক বেশি কম্পারেটিভলি অন্যান্য সিটি থেকে। এখন সামার হইতেছে, কিন্তু এখানে আজকেও স্নোফল হয়েছে। তো ঠান্ডার পরিমাণটা তুলনামূলক অনেক বেশি। আমি ফার্স্টে বলবো হচ্ছে যারা অফার লেটার পেয়ে গেছেন তারা হয়তো মোটামুটি ইউনিভার্সিটির অন্যান্য ফ্যাসিলিটি সম্পর্কে কিছুটা আইডিয়া হয়েছে, আমি কিছু শেয়ার করব।
তো এই বছর লাস্ট 2019 থেকে ইউনিভার্সিটি পড়ু ম্যাক্সিমাম 75% স্কলারশিপ প্রোভাইড করে, তাও সেটা শুধু টিউশন ফি এর উপর। আর বিজনেস স্কুলে ম্যাক্সিমাম 50%। তো এটা ডিপেন্ড করে আপনার কোয়ালিটি, আদার্স যত ক্রেডেন্সিয়ালস আছে সবকিছুর উপর ডিপেন্ড করে আপনি এই অপরচুনিটিগুলো পাবেন। আর আপনার হচ্ছে এখানে আবার নতুন করে এবার অ্যাড করে ফেলতে হচ্ছে, আমরা যখন আসছিলাম তখন 1 ইয়ারের মধ্যে 55 ক্রেডিট কমপ্লিট করা লাগতো। এটা লাস্ট ইয়ার থেকে 60 ক্রেডিট কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ আপনার টিউশন ওয়েভার যে স্কলারশিপটা ওটা ক্যান্সেল হয়ে যাবে, আপনাকে নেক্সট ইয়ারে ফুল টিউশন ফি পে করতে হবে। তো এটা ফার্স্টের দিকে আসার পরে সবাই একটু অনেক প্রেশারের মধ্যে থাকে যে সব ডিজিটাল সিস্টেম কেমনে কি অ্যাডজাস্ট করে, এটা অ্যাকচুয়ালি হয়ে যায়। তো একটু লাইনে থাকতে হবে আর কি, আপনি সবকিছু ইন দ্য মিন টাইম করতে হবে, কিভাবে কি আপলোড করতে হবে, কোন ওয়েবসাইটে, সবকিছু আপনি ক্যাচ আপ করতে পারলেই সব মোটামুটি হয়ে যায়। এখন পর্যন্ত মানে দেখিনি আর কি যে কেউ স্কলারশিপ ক্যান্সেল হয়ে গেছে, সবাই চেষ্টা করে এই জিনিসটা করার জন্য। আর হচ্ছে এখানে কোনো লিভিং কস্টের কোনো কিছু প্রোভাইড করে না যারা মাস্টার্সে আসে। এটা হচ্ছে গত বছর একটা স্কলারশিপ ছিল গত বছর পর্যন্ত, এবারও এটা উইথড্র করে ফেলছে, নেক্সট ইয়ার হবে কিনা জানি না। এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ওউলু সিটি মিউনিসিপ্যালিটি স্কলারশিপ। আপনি যদি 1 ইয়ারের মধ্যে ম্যাক্সিমাম ক্রেডিট, মিনিমাম লিমিট হচ্ছে 55, আপনি ওভারঅল ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মধ্যে যদি ম্যাক্সিমাম ক্রেডিট এবং ম্যাক্সিমাম রেজাল্ট অ্যাচিভ করতে পারেন তাহলে আপনাকে ম্যাক্সিমাম 5000 ইউরো স্কলারশিপ দেয়। তো লাস্ট ইয়ার এটা ওভারঅল 25 স্টুডেন্টের মধ্যে স্টুডেন্টকে দিয়েছিল, আমি লাকিলি পেয়ে গেছিলাম ওই স্কলারশিপটা। এই বছর এটা ক্যান্সেল করে দিতে ওদের মানে কিছু শর্টেজের কারণে। সামনে এটা চালু করবে কিনা আমার ধারণা নাই। তো আমি এখানকার ইউনিভার্সিটি পৌলু অ্যাম্বাসেডর হিসেবে যতটুকু ইনফরমেশন জানি যে এই বছর ওদের ফান্ডিং বা অন্যান্য অসুবিধার জন্য এটা পোস্টপোন করছে। আর এটা হচ্ছে যারা ওয়্যারলেস কমিউনিকেশন বা সিএসসি রিলেটেড সাবজেক্টে আসবেন ওদের জন্য ভালো অপরচুনিটি হচ্ছে কম্পিউটার সায়েন্সে আপনি সামার টাইমে ইউনিভার্সিটি থেকে 3 মাসের একটা ইন্টার্নশিপ, পেড ইন্টার্নশিপ দেয়, ওটা হচ্ছে 5000 ইউরো, অলমোস্ট 6000 ইউরো। ওটা হচ্ছে সামারে আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হলে আপনি পাবেন, এটা ইউনিভার্সিটি কনফার্ম করা আপনার জন্য। অন্য ফ্যাকাল্টি গুলোতে এরকম নাই, কিছু আছে। আপনি যদি থিসিসের জন্য কিছু যদি আপনি প্রফেসরকে কনভিন্স করতে পারেন বা আপনি এটা সিনোপসিস রেডি করতে পারেন ভালো মানের, আপনি কিছু থিসিসের জন্য ফান্ডিং পাইতে পারেন। এগুলো হচ্ছে এডিশনাল স্কলারশিপ বিভিন্ন অর্গানাইজেশন গুলো প্রোভাইড করে। আর একটা কথা হচ্ছে এখানকার পার্ট টাইম জব, পার্ট টাইম জবের তুলনায় হেলসিংকি বা আপনার তুর্কু তাম্পেরের তুলনায় একটু কম, তারপরেও মানে রিসেন্টলি অনেক ভালো অপরচুনিটি আসতেছে পার্ট টাইম জবের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যারা বাংলাদেশ থেকে আসবেন ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসবেন। তো ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলে হবে কি, আপনি যেখানে কিছু ফুড ডেলিভারি জব আছে আপনি ইজিলি ওটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসলে আপনি এখানে অলমোস্ট 110 ইউরো পে করলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা ইউরোপিয়ান লাইসেন্সে কনভার্ট করে দিবে। তো এই যে একটা ভালো অ্যাডভান্টেজ, এটা থাকলে আপনি ধরেন ফুড ডেলিভারি জব বা যে কোনো ক্লিনিং কোম্পানির জবে আপনার প্রায়োরিটি দিবে আর কি, যে আপনি ড্রাইভিং লাইসেন্স আছে আপনি যে কোনো জায়গায় সুইচ করতে পারবেন। আপনি চাইলে আপনি একটু যদি কিছু আহ, ও দেশ থেকে কিছু নিয়ে আসতে পারেন হালকা পাতলা, মোটামুটি 1000 ইউরোর মধ্যে একটা গাড়ি কিনে ফেলতে পারবেন। তাহলে আপনি ডেলিভারি জব শুরু করতে পারবেন ফার্স্টের দিকে। তার হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট গুলাতে নাই, তবে অনেকে মনে করে ল্যাঙ্গুয়েজের জন্য বা আমি ল্যাঙ্গুয়েজ জানি না, ল্যাঙ্গুয়েজ ছাড়া আমাকে দিবে নাকি। তো এখানে মানে ফিনল্যান্ডে এখন পর্যন্ত সুবিধা হচ্ছে আমি ফিনিশ ল্যাঙ্গুয়েজের ধরেন আপনি প্রিলিমিনারি লেভেলটা জানি হালকা পাতলা, মানে ইন্ট্রোডিউস এগুলা। এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা খুবই কম, ওলুর ক্ষেত্রে বলতেছি। মোটামুটি আমি এখন পর্যন্ত কোনোদিন আটকায় নাই যে ল্যাঙ্গুয়েজের জন্য আমি ল্যাঙ্গুয়েজ জানি না, কথা বলতে পারি নাই, এই জন্য সবাই ইংলিশ বলে। তো এইটা একটা ভালো অ্যাডভান্টেজ। আপনি যে কোনো জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে আপনার যে ল্যাঙ্গুয়েজের জন্য কোনো ব্যারিয়ার হবে না, এইটা চিন্তা রেখে আপনি যে কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পর আপনার অনেক ক্ষেত্রে রেফারেন্স চাই, তো আবার রেফারেন্স ছাড়াও হয়ে যায় আর কি। তার অনেকগুলো অনেক ফিনিশ রেস্টুরেন্টে আপনি জব করতে হলে আপনার একটা হাইজিন এক্সাম দিতে হয়। তো এটা মেবি এটা এটার জন্য অ্যাপ্লাই করার জন্য হয়তো আপনার মনে হয়, আমি এক্স্যাক্টলি মনে নাই, 60 বা 70 ইউরো এরকম আমার অ্যামাউন্টটা মনে নাই। অ্যাপ্লাই করলে আপনি একটা পরীক্ষা দিয়ে পাস করলে আপনাকে হাইজিন লাইসেন্স দিবে। তো এই লাইসেন্সটা থাকলে আপনি আরো আপনার মানে প্রায়োরিটি বাড়বে। অন্য কেউ অ্যাপ্লাই করলে যদি আপনার লাইসেন্সটা থাকে আপনাকে নেওয়ার প্রায়োরিটি বেশি।
এই হচ্ছে ওভারঅল জব ফ্যাসিলিটি। কোনো না কোনো ম্যানেজ হয়ে যায়। আবার হচ্ছে আরেকটা হচ্ছে আপনার পেপার ডেলিভারি একটা জব আছে অড জব গুলার মধ্যে। তো আপনি নাইট টাইম পেপার ডেলিভারি জবটা করতে পারেন। ক্লিনিং জব আছে, রেস্টুরেন্ট গুলাতে জব আছে। তারপরে যদি আপনি ম্যানেজ করতে ইউনিভার্সিটির মধ্যে জব হচ্ছে, আপনি যদি ফার্স্টের দিক থেকে একটু ভালো কিছু করতে পারেন, আপনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি প্রফেসর বা কোনো সুপারভাইজার আন্ডারে কনভার্ট করতে পারেন, পেইড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হইতে পারবেন। এটা হলো একটা গেল। আর হচ্ছে আপনার এই তো ফুড ডেলিভারি, অন্যরা এসব কিছুই। আর হাউজিং এর ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ ওলু হাউজিং মেনটেন করা হচ্ছে সোয়াস। এটা উচ্চারণটা সোয়াস, এটা PSOS। সোয়াসে আপনি অ্যাপ্লাই করলেই অনেকগুলো লোকেশন আছে। তো আমি সাজেস্ট করবো ইউনিভার্সিটির কাছে লোকেশন গুলো দেওয়ার জন্য। ওখানে কম্পারেটিভলি হাউস রেন্ট কম, সিটি সেন্টারের দিকে একটু হাউস রেন্ট বেশি। তো এমন না যে আপনি সিটি সেন্টারে থাকলে জব পেয়ে যাবেন, ইউনিভার্সিটির পাশে থাকলে জব পাবেন না, এরকম কোনো কিছুই না। তো আপনি হাউস রেন্ট আপনার সিটি ইউনিভার্সিটির পাশেই 171 থেকে শুরু করে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট ম্যাক্সিমাম 250। তো একদম ক্লোজ টু ইউনিভার্সিটি যেগুলা, ওগুলাতে হাউস রেন্ট সবচেয়ে কম। আর আপনি যদি স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে চান, ওটা রেঞ্জ 350 টু 550 এরকম। ফ্যামিলি অ্যাপার্টমেন্ট ইউনিভার্সিটির কাছেই থাকলে আপনার 350 থেকে শুরু হয়ে আপ টু 650 এরকম হবে। তো ইউনিভার্সিটির পাশে থাকার সুবিধা হচ্ছে আপনি খুব ওয়াকিং ডিস্টেন্সে ইউনিভার্সিটি চলে যেতে পারবেন। আর যখন উইন্টারে প্রচুর স্নো পড়ে, এটা খুবই রিস্কি আর কি, আপনি সাইকেল দিয়ে আসা বা খুবই ডার্ক থাকে উইন্টারে, ডেলাইট একবারে নাই বললেই চলে। আমার সাজেশন হচ্ছে যারা অ্যাপ্লাই করবেন হাউজিং এর জন্য, তারা লিনান মা, তারপর হচ্ছে সুনি মা, তাইদন কারি, তারপর হচ্ছে উম আহ কালের ভন্তি, এই কিছু স্পেসিফিক লোকেশন আছে নিয়ারেস্ট 1 কিলোমিটারের মধ্যে। ওই এরিয়াগুলোতে আপনি হাউজিং এর জন্য অ্যাপ্লাই করবেন। তারপরে হচ্ছে আপনার ফুড কস্ট। ফুড কস্ট এটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করবে। এখানে এক দুইটা এশিয়ান শপ আছে, হালাল শপ, ওখানে হালাল জিনিসপত্র পাওয়া যায়। আর প্রত্যেক মাসে একবার হেলসিঙ্কি থেকে বাংলাদেশে এটা বাজার আসে, দেশি বাজার। তো ওখানে আপনি অ্যাপ্লাই করতে অর্ডার করে দিলে আপনার প্রত্যেক মাসে বাজার চলে আসে, আপনার দেশি মাছ টাছ সবকিছু মোটামুটি পাওয়া যায়, প্রত্যেক মাসে একবার আসে। আর ফুড কস্ট এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কে কিভাবে ইউজ করবে আর কি, কিভাবে খাবে। আর অলমোস্ট 150-র মধ্যেই মোটামুটি ভালো মানের খাবার অ্যারেঞ্জ হয়ে যায় আর কি। আপনি যে 150-র মধ্যে খুব ভালোভাবে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন যদি আপনি এটা ঠিকঠাক মতো মেনটেন করেন। তারপরে হচ্ছে আর কিছু কি মিস করতেছি ভাইয়া? না, জাস্ট হচ্ছে আপনি একটু ট্রাভেল কস্ট আপনি ওগুলোতে কেমন, জাস্ট একটু যদি বলতেন। আচ্ছা, আপনি হচ্ছে এখানে মান্থলি বাস কার্ড আছে স্টুডেন্টের জন্য, এটা 42 ইউরো। এটা হচ্ছে জোন, তো দুইটা জোন এ বি, জোন এ বির মধ্যে সব কভার হয়ে যায়। মান্থলি 42 ইউরো দিয়ে আপনি আনলিমিটেড ট্রাভেল করতে পারেন, বাস কার্ডের যে ফ্যাসিলিটিটা। আর ইউনিভার্সিটির মধ্যে আদার্স সব ফ্যাসিলিটি আছে। আপনি ইউনিভার্সিটিতে যখন স্টুডেন্ট ইউনিট ফি দিবেন, আপনি প্রিন্টিং এর জন্য আপনাকে ম্যাক্সিমাম 10 ইউরো পার সেমিস্টারেই ওরাই কার্ডের মধ্যে আপনারে এনরোল করে দিবে। এই হচ্ছে অবস্থা। আর আর কিছু কি মিস করতেছি নাকি? আর হচ্ছে আপনার দেশ থেকে আসার সময় আপনি কি কি নিয়ে আসতে চান, এটা একজন আপু মনে অলরেডি বলছে। আমার সাজেশন হচ্ছে অনেকেই হয়তো মানে আসার পরপরই বাংলাদেশি টাকা ইউরো করে নিয়ে আসে। এখানে ফার্স্টে আপনি দেখতে সবকিছু বেশি বেশি মনে হবে, প্রথম 1-2 মাস আপনার বাংলাদেশ টু ইউরো ইকুইভ্যালেন্ট হবে। আপনি আলু কিনতে গেলে এত টাকা, পেঁয়াজ এত টাকা, এটা একটু ইয়ে হবে, মাথার মধ্যে একটু ইয়ে হবে যে এত টাকা দিয়ে দেশে এত, এখানে এত। ওই হিসাবে আমি বলবো যে আপনি আসার সময় 2-1টা উইন্টার ক্লথ নিয়ে আসবেন, 2-1টা, যেটা একটু ভালো মানের পাওয়া যায়। আপনি ধরেন ফলওয়েলে পাওয়া যায়, বঙ্গবাজারে পাওয়া যায়, নিউ মার্কেট নূরজাহানের উপরে পাওয়া যায়, আপনি 3-4 হাজার টাকা দিয়ে ওটা আপনি মোটামুটি ওরকম ভিতরে 2টা, ওটা একটা পড়লে আপনার কাভার হয়ে যাবে। যদি ফার্স্টে আইসাই যদি আপনি কিছু কোনো জব টব না পান, নিজের জমানো টাকাটাই যদি খরচ করতে অসুবিধা হয়, ওই হিসেবে আমি সাজেস্ট করবো ওই জিনিসটা নিয়ে আসবেন। আর আপু উনি বললোই, আর উইন্টারের জন্য একটা উইন্টার শু কেনা লাগবে, এটা আমি সাজেস্ট করবো এখানে আসার পর। এখানে H&M, জ্যাক অ্যান্ড জোন্স এগুলোতে ভালো ভালো ছাড় দেয়। যে আপনার আসার পরপরই দেখতে পাবেন যে ব্ল্যাক ফ্রাইডে শুরু হবে বা অন্যান্য সময় 50%, 70%, 30% ডিসকাউন্টে ভালো ভালো জ্যাকেট পাওয়া যায়। এটা আপনি আসার কিছুদিন পরে নিয়ে আসেন। আর হচ্ছে আপনি স্লিপার নিয়ে আসতে পারেন, যদিও এখানে সামারে স্লিপার পরার সুযোগ 1 বা 2 দিন হবে বাইরে পরার জন্য, কিন্তু ঠান্ডা থাকে ওগুলোতেই, ঠান্ডা সবসময় লেগে থাকে। এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস হচ্ছে সবচেয়ে ওস্ট সিচুয়েশন। এখানে কোনো ডে লাইট থাকে না,
বলতে গেলেই। তো আপনি একটু সবাই বলে আর কি ডিপ্রেশনে, আসলে এটা আসার পরে বুঝতে পারছি আর কি যে এই ওয়েদারের সাথে কিভাবে ডিপ্রেশনে পড়ে যায়। অ্যাকচুয়ালি আপনি পড়াশোনার প্রেশার সবকিছু মিলে ডেডলাইন, একটা অ্যাসাইনমেন্ট, এক টিচার বলবে এই ওয়েবসাইটে আপলোড করার জন্য, আরেক টিচার বলবে আরেক ওয়েবসাইটে, আপনার মাথার মধ্যে অনেক প্রেশার পড়ে যাবে, একটু ডিপ্রেশনে পড়ে যায়। ওই ভিটামিন ডি আর রিল্যাক্স থাকলে, মোটামুটি খাওয়ার অভ্যাস থাকলেই আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। আর একটু সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যদি ইউনিভার্সিটির বিভিন্ন ক্লাব আছে ওই ক্লাবের সাথে মেম্বার হয়ে, মানে আপনি যদি জয়েন করার ক্যাপাসিটি পান, আপনার সময় থাকে, তাহলে আপনি একটু নিজেকে বিজি রাখলে আপনি মোটামুটি ডিপ্রেশনে পড়বেন না। এ হচ্ছে। আর সামারটা খুবই সুন্দর, অনেক বেশি ডে লাইট থাকে, ধরেন আপনার 1 ঘন্টার জন্য হয়তো অন্ধকার হয়, বাকি 23 আওয়ার্সই আপনার ওখানে ডে লাইট থাকে সামারটা। এই হচ্ছে আর কি। আর আমি কি কিছু স্কিপ করছি না নাকি? না, ওকে তামজিদ ভাই, আসলে আপনি মোটামুটি ভালো ইনফরমেশন দিয়েছেন। আর আপনাকে আসলে থ্যাঙ্কস যে আপনি এত বিজির ভিতরে, আমি জানি আপনি কাজে আছেন, ওইখান থেকেও আপনি আমাদের সাথে জয়েন করছেন। হ্যাঁ, আমি হচ্ছে আমার থিসিস ডেডলাইন 2 মাস পরেই, তো এই জন্য আর কি। না না, ইটস ওকে। এন্ড ঠিক আছে, আপনার ইনফরমেশন থেকে আমি শিওর যে যারা আসলে ওলুতে আসবে তারা। আর আমি হচ্ছে আমি অ্যাম্বাসেডর হিসেবে, আমি ওই যে ইনকামিং স্টুডেন্ট একটা ভিডিও, আমাদের একটা লাইভ সেশন চলে অ্যাম্বাসেডরদের। তো আমি ওখানে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টরা কিভাবে ভিসা অ্যাপ্লাই করবে মোটামুটি ওটার একটা আমার ইন্টারভিউ আমি ওখানে শেয়ার করছিলাম। তারা চাইলে ওটা ভিডিওটা দেখতে পারেন, বা ইউনিওলো অ্যাম্বাসেডর ফেসবুক পেজ আছে, ওখানে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়। কোন একটা এক একটা মিটিং হয়, কোনোটা অ্যাপ্লিকেশন প্রসেস, কোনোটা হচ্ছে হাউজিং ফ্যাসিলিটি, কোনোটা হচ্ছে আপনার ফুড কস্ট, এভাবে চলতে আছে। করোনার কারণে এটা লাস্ট 1 মাস পোস্টপোন্ড আছে। মোটামুটি অলরেডি 4-5টা লাইভ সেশন হয়ে গেছে। আপনারা চাইলে ইউনিওলু অ্যাম্বাসেডর এই ফেসবুক পেজে লাইক দিয়ে ওখানে আপনারা ভিডিও গুলো দেখতে পারবেন, তাহলে আপনারা ভালো রিয়েল ইনফরমেশন গুলোই পাবেন। প্রত্যেকটা অ্যাম্বাসেডররা এক একজন এক একটা পার্ট নিয়ে আলোচনা করছে। তো আমি বাংলাদেশি স্টুডেন্টদের ভিসা প্রসেস নিয়ে ওখানে মোটামুটি আমার যতটুকু মনে হয়েছে যে এগুলাই আসলে জেনুইন ইনফরমেশন, আমি দেওয়ার চেষ্টা করছি। আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, বা আরো অনেকে কিভাবে হাউজিং অ্যাপ্লাই করবেন, আপনার কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সবকিছু বলছে, কিভাবে ইন্স্যুরেন্স অ্যাপ্লাই করবেন, আপনার আসতে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে, ও সবকিছু নিয়ে আলোচনা আছে। তো আপনারা ওইখানে দেখতে পারেন, ওখানে কমেন্টস করতে পারেন, সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ওখানে রিপ্লাই দেয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। আসলে আমি সবাইকে সাজেস্ট করব যে একটু সার্চ করার জন্য, যদিও লিংকটা আমাদের কাছে নাই। আপনি যদি লিংক আপনাকে দিয়ে দিব, আপনি পারলে শেয়ার করে আমি যদি সম্ভব হয় তাহলে এই করবো, অথবা আপনি যে আমি যে পোস্টটা করেছিলাম ইনকামিং স্টুডেন্টে ওখানে করতে পারেন, তাহলে নিয়ে নেবেন। হ্যাঁ, ওখানে আছে। আমি ইনকামিং স্টুডেন্টের ভিডিওটাও ভিডিওর মধ্যেই খুঁজতে পাবে, বা আমি ওখানে কমেন্টস করে দিব। আচ্ছা আচ্ছা, কমেন্টস করে দিন তাহলে। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনি সময় দেওয়ার জন্য। ওকে, দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের তামজিদ ভাই অনেককে মোটামুটি ভালো কিছু ইনফরমেশন অলরেডি শেয়ার করেছেন। আর হচ্ছে একটা জিনিস আসলে ইম্পর্টেন্ট, অনেকে যেমন আসার পরে একটু ডিপ্রেশনে ভোগে, তারপর কারণ হচ্ছে যে ফার্স্ট ইস্যু নতুন একটা পরিবেশ, অপরিচিত জায়গা, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অনেক চাপ থাকে ইনিশিয়ালি, আর আমরা এই পড়াশোনার সাথে একটু মানে ফ্যামিলিয়ার না, দ্যাটস ওয়াই একটু টাফ হয়। এক্ষেত্রে আমি বলবো যে সম্ভব ট্রাই করবেন যে এখানে যারা আছে বাংলাদেশি কমিউনিটি বা আপনাদের ফ্রেন্ড বা কেউ যদি থাকে তাদের সাথে যোগাযোগ রাখার জন্য, উইকেন্ডে অ্যাটলিস্ট মিট করার জন্য, যদি সম্ভব হয় যে ইউনিভার্সিটি অনেকে কোর্স কাউন্ট থাকে, ওখানে যদি খেলাধুলা সম্ভব হয় তাহলে দেখবেন যে আপনার ফিল ফ্রি করবেন, মানে আপনার খুব ভালো ফিল করবেন। তাহলে না হলে আসলে একটু টাফ, যেমন ওলু অথবা ল্যাপল্যান্ডের মতো জায়গাগুলোতে অনেক ঠান্ডা, বেশি ঠান্ডা থাকে ওদিকে, সেক্ষেত্রে আসলে অনেক টাফ হয়ে যায় যে একা একা থাকা অথবা ডিপ্রেশনে ভোগাটা অনেক ইজি। আচ্ছা, আমি কথা না বাড়াই, আমি আসলে আর দুটো সিটি কভার করব। আমাদের মাসুতুনা ভাই আছেন ল্যাপারেন্তে থেকে, উনি আসলে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ছেন, মাস্টার্স করছেন লুট ইউনিভার্সিটি থেকে। আমি মাসুতুনা ভাইকে রিকোয়েস্ট করব যদি উনি আমাদেরকে যদি তার কিছু ল্যাপারেন্তে সম্পর্কে বলতেন। ভাই পরীক্ষা দিয়ে দিছে। আমি গত বছর এসেছি, গত বছর সেপ্টেম্বর ফার্স্ট উইক। তো আমি লুট ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করছি। তো ওভারঅল the situation like job actually job situation is depend on like city.
লা পেরান্তা খুব ছোট একটা শহর, তো এখানে জব পাওয়া আসলে একটু কঠিন। আর জব পাওয়াও কঠিন, আবার এবং পেমেন্টটাও এখানে খুব একটা ভালো না, কারণ এখানে কিছু হচ্ছে দেখা যাচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিংবা দেশীয় কিছু ইয়ে আছে, এরা আসলে ভালো পে করে না। আর ক্লিনিং জব, হ্যাঁ ক্লিনিং জব এখানে পাওয়া খুব কঠিন, কারণ শহরটা অনেক ছোট। ক্লিনিং জবের জন্য দেখা গেছে যে পাশের শহরে যাওয়া লাগে জবের জন্য। আর এখানে এই তো জবের সিচুয়েশন আসলে এখানে খুব খারাপ। একটা বিষয় হচ্ছে এখানে থাকা, এখানে আপনার 250 থেকে 300 এর ভিতরে শেয়ার অ্যাপার্টমেন্ট পাবেন। তো এই অ্যাপার্টমেন্ট গুলো বেশ সুন্দর। আর স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য এখানে 300 টু 450, আসলে এটা ডিপেন্ড করে অ্যাপার্টমেন্টের কোয়ালিটি এবং ডিফারেন্ট ডিপেন্ড। আর একটা বিষয় হচ্ছে ফুড কস্ট, ফর লাইক সিঙ্গেল পার্সনের জন্য 100 টু 150 ইজ এনাফ এই শহরে। কারণ আর যদি আপনি রান্না করে খান, তো আমি মনে করি যে 100 টাকা 100 ইউরোর নিচেও সম্ভব নিজে রান্না করে খেলে এখানে। আর ওভারঅল আরেকটা বিষয়, ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স থাকলে এই শহরটা যেহেতু ছোট, সো ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এখানে খুব ইজিলি কিছু জব পাবেন, ফুড ডেলিভারি, তারপরে পেপার ডেলিভারি। সো আপনি অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারবেন যদি আপনি ড্রাইভিং লাইসেন্স আর গাড়ি চালানোটা শিখে আসতে পারেন। আর এটা হয়তো জব খুঁজে পাওয়া অনেক কঠিন, খুবই কঠিন, কারণ এখানে আপনার মেন্টালিটি এভাবে নিয়ে আসবেন যে না, আমি ফার্স্ট 5 মাস আমি জব করব না, আমি পড়াশোনা করব। কারণ আপনাকে একটা সার্টেন নাম্বার অফ ক্রেডিট আপনাকে শেষ করতে হবে। দেখা যাচ্ছে যে আপনি স্কলারশিপের জন্য অ্যাটলিস্ট 60 ক্রেডিট আপনাকে কমপ্লিট করতে হবে 1 বছরের ভিতরে। সো এটা একটু টাফ এখানে। আর কারণ আপনি জবে গেলে, এখানে জবে মূলত ক্লিনিং জবগুলো আছে, আপনাকে মানে ছুটাই নিয়ে বেড়ায়, আপনার একটা নির্দিষ্ট জায়গায় থাকে না জবের প্লেসটা। দেখা যাচ্ছে আজকে হচ্ছে কে মার্কেটে এক জায়গায় ক্লিন করলেন, আগামী দিন দিচ্ছে ইজমা। সো এটা আপনার অনেক কঠিন, কারণ আপনার ছুটাই নিয়ে বেড়াবে, কিনা পাশের শহরে গিয়ে জব করবেন। আর মিস করছি। আর আরেকটা বিষয়, এখানে আপনার ফার্স্টে আপনি আসলে একটা জিনিস ফেস করবেন, এখানে হচ্ছে ফুড হ্যাবিটটা। এখানে ফুড হ্যাবিট আর কালচারাল শক, এটা আর কি মাই পয়েন্ট অফ ভিউ। লাইক ফুড হ্যাবিট, এখানে আসার পর আপনি ফিনিশ ফুডের সাথে ইউনিভার্সিটি ক্যান্টিনে যে ফুডগুলো মানে খাবারটা ওরা সার্ভ করে, এটা আর কি বাঙালি আমরা, আমাদের কাছে আসলে এটা টেস্টি ফুড না। সো ফুড হ্যাবিটটা সঙ্গে আপনাকে মানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি বলবো যে আপনি বাংলাদেশ থেকে 2-3 মাস জন্য সেগুলা নিয়ে এসে নিজে রান্না করে খেয়ে, তারপরে আস্তে আস্তে এটার সঙ্গে আপনি আর কি আপনি আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। এই তো ভাই, আর সব সিটির অবস্থা একই। আরে হ্যাঁ, ওকে ভাই, আসলে থ্যাঙ্কস। যেটা বললেন লাপারান্তাতে আমি নিজেও ছিলাম, দ্যাটস ওয়াই একটু ছোট শহর আর জব পাওয়াটা একটু ডিফিকাল্ট। বাট যেটা আপনি মেনশন করলেন যে ড্রাইভিং লাইসেন্স থাকলে এখন অনেক ডেলিভারি জবগুলো অ্যাভেলেবল ইভেন লাপারান্তাতেও। সাপোজ আপনার ফুডোরা অথবা ভোল্ট এগুলো ফুড ডেলিভারি করে, এবং কি বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময় আপনার ডেলিভারি জবগুলো পাওয়া যায়। আর পোস্তি একটা ফ্যাক্ট। আর অলরেডি পরশ ভাই এবং কি জাহিদ ভাই বলছেন যে ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে না, ড্রাইভিং লাইসেন্স মানে ভালো ড্রাইভ করতে জানতে হবে। আর আমার সাজেস্টও থাকবে যে সবাইকে অটোমেশন মানে ট্রান্সমিশনের গাড়ি আপনি শুধু চালানো শিখবেন, সেটা আসলে এখানে টাফ হবে, কারণ এখানে ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন। আমার সাজেস্ট থাকবে যে আপনারা ট্রাই করবেন ম্যানুয়াল ট্রান্সমিশন কার মানে শিখে আসার জন্য, তাহলে এটা হেল্প করবে এখানে। হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে আসলে জব পাওয়াটা অনেক টাফ, কারণ সিটিটা খুবই ছোট। তবে হ্যাঁ, ইউনিভার্সিটিতে কিছু জবের অপরচুনিটি আছে, এবং সামার জবের অপরচুনিটি আছে ইউনিভার্সিটিতে। বিভিন্ন প্রফেসরের আন্ডারে আর কি কাজ করা যায়, আর টিউটরিং এর সুযোগ আছে।
আর ইউনিভার্সিটি স্কলারশিপ স্টুডেন্টদের জন্য শুধু হচ্ছে টিউশন ফি ওয়েভার দেয়, বাট স্টাইপেন্ড দেয় না। রুট ইউনিভার্সিটি স্টাইপেন্ড দেয় না। এইটুকু। ওকে, ঠিক আছে মাসুদুর রহমান ভাই, অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা আমি এখন যদি রাজু আহমেদ ভাই যদি থাকেন, যদি ভাই যদি কিছু বলতেন, এবং আপনি তুর্কু থেকে, এবং কি আপনি নোভি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে মেরিটাইম ম্যানেজমেন্টে পড়ছেন। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি রাজু আহমেদ, আমি নোভি ইউনিভার্সিটিতে মেরিটাইম ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছি। আমি 2018 সেপ্টেম্বরে আসছি আর কি। তো এখন জবের বিষয়ে যদি কথা বলি, কারেন্ট এই সিচুয়েশনে এখন কোনো জব নাই। ইভেন আপনার আসলে তুর্কু সিটিতে ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা যে জবগুলো করে, একটা হচ্ছে আপনার শিফট ক্লিনিং আর পোর্টের ভিতরের যে জবগুলা। হ্যাঁ, তো এখন এই করোনা ভাইরাসের সিচুয়েশনে আপনার হচ্ছে এগুলো সব বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন জব ছাড়া আছে আর কি। যখন এই সিচুয়েশনটা ছিল না, ভালো হলো, তখন এই আপনার জব পাওয়া খুবই ইজি। যদি কোনো স্টুডেন্ট এখানে আসে, সে যদি চেষ্টা করে যে আমি জব করব, তাহলে উইথিন 7 days to 15 days সে ক্লিনিং এর শিফট ক্লিনিং এর যে জবগুলা সেগুলোতে জয়েন করতে পারে খুবই ইজিলি। এখানে অনেকগুলো শিপ আছে। তারপরে এখানে আর যদি কারো যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, সেক্ষেত্রে হচ্ছে তুর্কু থেকে একটু বাইরে, জাস্ট লাইক 15 থেকে 20 কিলোমিটার দূরে, সেখানে জবের অপরচুনিটি আরো ভালো। ওটা পোর্ট এরিয়া, নামতালি যেটাকে বলে, তো ওইখানেও জব খুব ভালো পাওয়া যায়। আর একটা জবের ক্ষেত্রে এখানে আছে হচ্ছে যে আপনার মিট ফ্যাক্টরি আছে কিছু, মিট ফ্যাক্টরিতে ওইখানে একটু মানে ভালো আওয়ারের জব পাওয়া যায়। তো ওইটা শিফট ওয়াইজ আছে, সকালে আছে, বিকেলে আছে, রাতে আছে। তো কেউ যদি তুর্কিতে সেই মিট ফ্যাক্টরির জবগুলো ক্যাচ করতে পারে, তাহলে তাদের সার্ভাইভ করাটা খুবই ইজি হয়ে যায়। আর এমনিতে যে নরমালি অন্য সিটিগুলোতে যেরকম জব আছে, আপনার হচ্ছে মার্কেট ক্লিনিং বা অফিস ক্লিনিং বা হসপিটাল ক্লিনিং, এগুলো অ্যাভেলেবল, এগুলো খুব ইজিলি পাওয়া যায়, বাট একটু সময় লাগে আর কি। সেক্ষেত্রে ওই ধরনের জবগুলো পেতে গেলে 2 মাস থেকে 3 মাসের মতো ওয়েট করতে হয়। এই ক্ষেত্রে জব খুব ইজি তুর্কতে পাওয়া। তবে জবের ক্ষেত্রে যে একটা ওয়ার্কিং আওয়ার লিমিট থাকে, সাপোজ 25 আওয়ার। তো এখানে যারা জব করে, ক্লিনিং এর জব করে যারা বেসিক্যালি, তারা আসলে আপনার এই 25 আওয়ার পার উইক পায় না। সেক্ষেত্রে 15 থেকে 20 আওয়ারের মধ্যে থাকে। সেক্ষেত্রে অন অ্যাভারেজ 1000 ইউরো ইনকাম করতে পারে আর কি। আর এখানে বাসা ভাড়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে, তারা ম্যাক্সিমামই হচ্ছে আপনার স্টুডেন্ট ভিলেজে থাকে। তো স্টুডেন্ট ভিলেজের কয়েকটা লোকেশন আছে। তো সেই অনুযায়ী সিটির যে কাছে যে স্টুডেন্ট ভিলেজগুলো আছে, সেগুলোর বাসা ভাড়াটা একরকম, আর সিটির থেকে একটু দূরে যেগুলো, সেগুলো বাসা ভাড়া একটু অন্যরকম। তো সেক্ষেত্রে সিটির কাছাকাছি যেগুলো, সেগুলো 280 থেকে 330 এর মধ্যে পাওয়া যায়। আর সিটির বাইরে যেগুলো একটু দূরে আর কি, 5-7 কিলোমিটার বা 8 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে ওখানে 220 থেকে 250 এর মধ্যে বাসা ভাড়া পাওয়া যায়। এই হচ্ছে একটা অপশন গুলো। আর আপনার হচ্ছে আর এখানে হচ্ছে আপনার মান্থলি কার্ড আছে ট্রাভেল ক্ষেত্রে। তো সেখানে আপনার হচ্ছে 38 ইউরো লাগে। 38 ইউরো আপনি রাত দিন 24 আওয়ার যে কোনো জায়গায় হচ্ছে আপনার ট্রাভেল করতে পারবেন সিটির ভিতরে। এখানে যেমন তাম্পেরেতে যদি আপনি ইয়া করেন, সেখানে রাত 12টার পরে এক্সট্রা চার্জ দিতে হয়। এখানে ওরকম এক্সট্রা চার্জের কোনো অপশন নেই। একই কার্ডে হচ্ছে আপনার 24 আওয়ার আপনি ট্রাভেল করতে পারবেন। সেক্ষেত্রে গাড়ি একটু কম বেশি আছে। আর ফুড কস্ট তো পুরো ফিনল্যান্ডে একই রকম। তো সেক্ষেত্রে যদি কারো কোনো ইয়া না থাকে, ধরেন কেউ বাড়ে গেল বা ভালো ভালো রেস্টুরেন্টে গেলো বা স্মোকিং করে, সেক্ষেত্রে এদের এরকম হ্যাবিট যদি কারো না থাকে, সেক্ষেত্রে 80 ইউরো থেকে 120 ইউরো এনাফ ফুড কস্টের জন্য আমার কাছে মনে হচ্ছে এই ইয়াতে আর কি। তো
এই তো, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, ওকে ভাই, থ্যাঙ্কস আপনার আসলে ইনফরমেশন দেওয়ার জন্য। তো খুব দূরে না, আমার হেলসিঙ্কি মানে ক্যাপিটাল সিটি থেকে খুব দূরে না। আর ওকে ভাই, রাজি ভাই, তাহলে কথা হবে পরে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আর আমাদের জাহিদ ভাই কিছু বলতে যাচ্ছেন, কোন একটা ইনফরমেশন। জাহিদ ভাই, আপনি আছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আসলে এই বছর অটাম 2020-তে যারা এডমিশন পেয়েছেন তাদের জন্য আসলে কিছু কথা বলতে যাচ্ছি, কারণ এখন একটা আনইউজুয়াল সিচুয়েশন চলতেছে আসলে। মানে তারা আসলে অটামে কেউ ফিনল্যান্ডে আসতে পারবেন কি পারবেন না, এটা এখন মোটামুটি আনসার্টিন। আমি নিজেও বাংলাদেশে অবস্থান করতেছি এখন। বেসিক্যালি আমি ফিনল্যান্ডে আমি এক সেমিস্টার কাটানোর পরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, আমি জানুয়ারির 2 তারিখে বাংলাদেশে আসি। তো আমার প্ল্যান ছিল হচ্ছে আমি দেশে আসার পরে আমার ফ্যামিলি আছে দেশে, এদের জন্য অ্যাপ্লাই করব, দেন 2 মাস পরে আমি ব্যাক করব। তো এই টার্গেট আমার শুরু থেকে ছিল, থাকার কারণে আমি যেটা করলাম যে 1 বছরে 55 ক্রেডিট যে টার্গেটটা ছিল, আমি সেপ্টেম্বর থেকে শুরু করে আল্লাহর রহমতে ডিসেম্বর পর্যন্ত এক সেমিস্টারে আমি 55 ক্রেডিট শেষ করে ফেললাম। 1 বছরের টার্গেটটা শেষ করে আমি টার্গেট নিলাম যে 2 মাস আমি বাংলাদেশে অবস্থান করব। আর আমি যেহেতু ইউনিভার্সিটি থেকে লিভিং গ্র্যান্ট পাচ্ছিলাম, এই কারণে আমার কোনো প্রবলেম হচ্ছিল না খুব একটা। কিন্তু বাংলাদেশে আসার পরে, আমি জানুয়ারিতে আসার পরে আমার অ্যাপ্লাই করার পেপারস রেডি করা, অন্যান্য কাজ, প্লাস আমার অনলাইনে একটা কোর্স চলতেছিল ফিনল্যান্ডে, তখনও বাংলাদেশ থেকে পার্টিসিপেট করতেছিলাম। তো এই কারণে একটু লেট হয়ে যায়। লেট হয়ে যাওয়ার কারণে আমি দেখা গেছে যে মার্চের 1-2 তারিখে আমি ইন্ডিয়াতে যাই ফ্যামিলি নিয়ে। তো ওখানে ওনাদের জন্য অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার পর আমি আবার রিটার্ন করি মার্চের ফার্স্ট উইকে। তো তখন একটা আনসার্টেন অবস্থা ইন্ডিয়াতে ছিল, যে একটা দাঙ্গা চলতেছিল, হিন্দু মুসলিমদের একটা দাঙ্গা। অনেকেই অনেক ভীত ছিল যে তখন এন্ট্রান্স এক্সাম চলতেছিল, আবার যারা বিভিন্ন অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে যাবে, তো তারা যাবে কি যাবে না, কিংবা হচ্ছে যে আসলে চেঞ্জ করা যায় কিনা। কিন্তু ফিজিক্যালি আমি যখন ভিতরে গেলাম ইন্ডিয়াতে, ভিতরে কিন্তু আসলে এরকম কোনো সিনারিও ছিল না। আমরা যারা পাহাড়গঞ্জে থাকি কিংবা এম্বাসি এরিয়া, ভিএফএস এরিয়াতে যাই, তো ওইখানে এরকম ভয় পাওয়ার মতো তেমন কোনো সিচুয়েশন ছিল না। আমি অ্যাপ্লাই করে সুন্দরবন চলে আসি। তো আসার পরে 7ই মার্চ দেশে আসার পরে আমি দেখলাম যে করোনা পরিস্থিতিটা একটু কেমন যেন চেঞ্জ হচ্ছে বাংলাদেশে। তো আমি চিন্তা করলাম ফ্যামিলির সাথে আর কিছুদিন থাকি, যেহেতু আমার হাতে অপশন ছিল, আমার 1 বছরের ক্রেডিট করা শেষ। তো এই কারণে আমি আর 1 সপ্তাহ ওয়েট করতে গিয়ে পরবর্তী উইকে চলে যাই, ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় বাংলাদেশ থেকে। সব স্টিল ফ্লাইট ক্যান্সেল আছে, রেস্ট্রিকশন দেয়া আছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফ্লাইট ঢোকার ব্যাপারে। সো আমি আনসার্টেন আমি কখন আবার যেতে পারবো আর কি, এটা। বাট আমার পড়াশোনায় কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। যেমন আমার যে কোর্স ছিল এটা শেষ হয়ে গেছে আমার। ইনফ্যাক্ট আমি আমার সুপারভাইজারের সাথে আমি থিসিস কন্ট্রাক্ট সাইন করে ফেলছি জুমে মিটিং এর মাধ্যমে। থিসিস আমার শুরু হয়ে গেছে এবং আমার আশা করি যে এই বছরের ভিতরে ডিগ্রি শেষ হয়ে যাবে। তো এখন যারা এই বছর অ্যাপ্লাই করার জন্য আপনারা পরিকল্পনা করতেছেন, তাদের জন্য কিছু পরামর্শ হচ্ছে যে আপনারা প্রথমত অ্যাপ্লাই এখনো শিওর না আসলে কবে করতে পারা যাবে কি যাবে না। কারণ হচ্ছে ইন্ডিয়াতে লকডাউন চলতেছে। প্রথমত ইন্ডিয়ার লকডাউন যদি উঠেও যায়, তারপরে তারা কতদিন পরে বাহির থেকে টুরিস্ট অ্যালাউ করবে ভিজিট করার জন্য, সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ। যে আপনি দেখা গেছে যে জুন মাসে ইন্ডিয়ায় লকডাউন যদি উঠে, যে আপনাকে তারা তখন অ্যালাউ করে কিনা। তারপরে যদি অ্যালাউ করতে করতে জুলাই মাস চলে যায়, তো তখন আর আপনার হাতে টাইম থাকবে না। মাইগিরি এতটা ফাস্ট না যে আপনাকে ভিসা দিয়ে দেবে আগস্টে অ্যাপ্লাই করলে সেপ্টেম্বরে ক্লাস করার জন্য। সো যেটা ব্যাকআপ প্ল্যান সবার একটা থাকা উচিত। আপনারা কোনো কারণে আপনার এডমিশনটা ডেফার করতে ভুলবেন না। আলাপ করে কোঅর্ডিনেটরের সাথে মেইল দিয়ে আপনার এডমিশনটা ডেফার করে রাখবেন এবং তাকে সিচুয়েশনটা টাইম টু টাইম তার সাথে কোঅপারেট করবেন এবং তাকে জানিয়ে রাখবেন যে আমাদের সিচুয়েশনটা আসলে কি, যে আমরা তো সরাসরি চাইলেই অ্যাপ্লাই করতে পারতেছি না আমাদের দেশ থেকে। এই জিনিসটাও তাদের আপনি জানিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে তারা আপনাকে অ্যাডভাইস করতে পারে যে আসলে আপনার কি করা উচিত। আর যারা এডমিশন এখনো পাননি, আসলে চেষ্টা করতেছেন, সব মাঝে মধ্যে গ্রুপে একটা পোস্ট দেখা যায়, একটা প্রোফাইল দিয়ে সিজিপিএ এত, আইএলস এত, এই সাবজেক্ট, স্কলারশিপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই ধরনের একটা পোস্ট আমরা প্রায় দেখি।
আসলে এটা আপনাকে নিজেকেই খুঁজে বের করতে হবে আপনি স্কলারশিপ পাবেন কিনা। আসলে আপনাকে এটা ধৈর্য নিয়ে আপনার ইউনিভার্সিটি গুলার ওয়েবসাইটে যাবেন এবং আপনার সাবজেক্ট স্পেসিফিক ডিপার্টমেন্টে যাবেন এবং আপনি খুঁজবেন। এটা আসলে আপনাকে কেউ খুঁজে দিতে পারবে না, কারণ ফিনল্যান্ডে যারা চলে যায় সবাই মোটামুটি বিজি থাকে। আর এটা আপনাকে নিজেকেও হেল্প করবে যখন আপনি এটা খুঁজবেন, রিলেভেন্ট আরো অনেক ইনফরমেশন আপনি নিজে পাবেন এটার সাথে সাথে। আর এই অ্যাটিটিউড যদি আপনার না থাকে, এই টেন্ডেন্সি যে কোনো বিষয়ে একটা প্রবলেমে পড়লে নিজে থেকে রিসার্চ করে এটা সমাধান করার চেষ্টা করা, এটা টেন্ডেন্সিটা না থাকলে আপনাকে পরবর্তী লাইফেও কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে কোভিড সিচুয়েশনের দিকে নজর রাখতে হবে। আসলে সত্যি কথা বলতে প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমি এখন চিন্তা করতে পারতেছি না যে এই সেমিস্টারে মনে হয় না কেউ অ্যাটেন্ড করতে পারবে ফিজিক্যালি, যেটা দেখা যাচ্ছে সময় স্বল্পতা এবং পারিপার্শ্বিক অবস্থা। এইটা হচ্ছে নতুনদের জন্য আর কি পরামর্শ। ধন্যবাদ। রিফন আপনি মিউট। ওকে, সরি। আসলে ধন্যবাদ জাহিদ ভাই, আসলে আপনি অনেক টাইম দেওয়ার জন্য। আর আসলে আমাদের সোফার আমি মনে করি যে অনেক ইনফরমেশনই চলে আসছে ওভারঅলি। আর সিটি ওয়াইজ আমরা এর জন্য ট্রাই করলাম যে আসলে কিছু যদি ডিফারেন্স থাকে বা কিছু ডিফারেন্স আছে যে জিনিসগুলো অলরেডি আসছে, এখানে উঠে আসছে, এই আর কি। এবং কি আশা করি যেগুলো হেল্প করবে। আর ইন এডিশন আমি জাস্ট কিছু বলি যে অনেক সময় আমরা ইউনিভার্সিটিতে আসার পরে যে জিনিসটা আমরা করি না, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে কিছু আপনার প্রজেক্ট থাকে, ডিপার্টমেন্টাল প্রজেক্ট থাকে, এবং কি অনেক সময় প্রফেসর অনেক লোক মানে স্টুডেন্ট খুঁজে। আমরা এই জিনিসটা এক্সপ্লোরই করি না ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমি মানে দেখছি আমার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে আমরা যদি এমন হয় যে কোনো একটা সাবজেক্ট আমরা কোনো একটা কোর্স চলছে, বা এমন হতে পারে যে সেই কোর্সটা আমার খুব ইন্টারেস্ট ফিল করছে, অথবা সেক্ষেত্রে আমরা সেই প্রফেসরকে নক করতে পারি। সেটা আফটার 6 মান্থ হতে পারে বা ইনিশিয়ালি হতে পারে। আর অনেক সময় ইউনিভার্সিটি থেকে কিছু প্রজেক্ট সার্কুলার হয়, ইউনিভার্সিটি ওয়েবসাইটে এগুলো পাওয়া যায়। যেমন আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, হচ্ছে আমাকে একজন মানে ছোট ভাই, সে একদিন আসার পরই একটা ইউনিভার্সিটি একটা সার্কুলার পেলো যে সেটা হচ্ছে আপনার মানে থিসিস ওয়ার্ক অ্যাকচুয়ালি। বাট থিসিস ওয়ার্ক তো আসলে আসার পর পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওটা হচ্ছে যে অ্যাটলিস্ট 1 ইয়ার। সে বললো যে বাট আমার তো ওই এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ আমি টপিকটা সম্পর্কে আমার ধারণা অনেক ভালো, এবং কি বাংলাদেশেও তার অনেক মানে এই বিষয়ে কাজ ছিল। আমি বললাম তাহলে কেন নয়, তুমি অ্যাপ্লাই করো, না হলে নাই। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে সে অ্যাপ্লাই করলো, এবং কি সেই প্রজেক্টে সে যতদিন ইউনিভার্সিটি ছিল ওই মনে হয় 1 বা 2 মাসের ভিতরেই পেয়ে গেল ওটা, এবং কি ওই প্রজেক্টটা নিয়েই কাজ করতেছিল, এবং কি এটা আমাদের হ্যান্ডসাম একটা মানি ইউনিভার্সিটি থেকে আসে। এই জিনিসটা আমরা এক্সপ্লোর করতে পারি। আর ইন এডিশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ একটা ফ্যাক্ট, মানে ফিনল্যান্ডে সব ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অলমোস্ট ফ্যাক্ট। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে অড জবের ক্ষেত্রে আমরা যদিও বলি যে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ ফ্যাক্ট না, বাট আপনি যদি অড জব করে কতদিন চলবেন, এটা হচ্ছে যে আপনি পার্ট টাইম জব হিসেবে আপনি কাউন্ট করা উচিত। তারপর হচ্ছে আপনি যখন মাস্টার্স করলেন বা অথবা ব্যাচেলর করলেন, তারপর হচ্ছে আপনার ডেফিনেটলি একটা প্ল্যান থাকবে যে আপনি একটা প্রফেশনাল লেভেলে জব করার জন্য। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আপনারা যখন ইউনিভার্সিটি থাকবে, ইউনিভার্সিটিতে কিছু কোর্স থাকে, ফিনিশ কোর্স থাকে, ফ্রি ফিনিশ কোর্স থাকে, কিছু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি থাকে, কিছু কিছু ক্ষেত্রে আপনি মানে অক্সিলারি মানে আপনি নিতে পারেন, ইচ্ছা করলে নাও নিতে পারেন। বাট আমার সাজেশন থাকবে এগুলো নেওয়ার জন্য, এবং কি আপনি নিজেই মানে প্র্যাকটিস করবেন, যেটা খুবই মনে করি হেল্পফুল হবে। আর এই আর কি। আর দেখা যাচ্ছে সিটি ওয়াইজ তো অনেক ইনফরমেশন চলে আসছে যে সিটি ওয়াইজ কিছু ভ্যারি করে, যে যদি আমি ক্যাপিটাল সিটি বলি হেলসিঙ্কি আশেপাশে এই সিটিগুলো একটু বেটার পজিশনে আছে, কারণ হচ্ছে এখানে জব পাওয়াটা একটু ইজি, জব অ্যাভেলেবিলিটি যেহেতু ভালো। বাট অন্য সিটিতেও আপনি হতাশ হওয়ার কিছু নাই, ওখানেও আপনি দেখা যাচ্ছে যে একটু স্ট্রাগল করতে হতে পারে, যেটা বললাম আপনি 4 মাস 6 মাস আপনি ওয়েট করতে হতে পারে, তারপর ইনশাল্লাহ পেয়ে যাবেন। বাট ইন দ্য মিন টাইম যেটা জাহিদ ভাই বললো যে আপনি করতে পারেন যে এই 6 মাসের ভিতরে আপনি অনেক কোর্স শেষ করে ফেলতে পারেন, যেটা আপনাকে হেল্প করবে নেক্সট সেমিস্টার বা এই কাজগুলো যখন করবেন তখন আপনাকে এত চাপ নিতে হবে না। তো ইনিশিয়ালি আসলে সবসময় কাজের প্রতি মানে
কাজ করবেন একটা পার্টিকুলার, যদি সম্ভব হয় সাথে সাথে স্টাডিটা কন্টিনিউ করবেন। কারণ এখন ফিনিশ কিছু রুলস হচ্ছে যেটা স্কলারশিপের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, যে আপনি পার্টিকুলার আপনি ক্রেডিট শেষ করতে হবে 1 সেমিস্টার বা 1 ইয়ারে, তাহলে আপনার অনেক সময় স্কলারশিপ তারা উইথড্র করবে, যেটা অলরেডি ইরিন আপু বলছে। এবং কি আরেকটা খারাপ দিক হচ্ছে যে আপনি 1 বছর পরে কিন্তু আপনাকে ম্যাক্সিমাম 1 বা 2 বছর পরে আপনাকে আবার রিনিউ করতে হবে যে আপনার রেসিডেন্ট পারমিট। সেক্ষেত্রে যদি আপনি কোর্স করা না থাকে সেক্ষেত্রে আপনার এটা প্রবলেম করে, এবং কি পুলিশ থেকে নোটিশ আসে, ডিপোর্টেশন নোটিশও আমিও নিজেও দেখছি যে কয়েকজনকে যে ডিপোর্টেশন নোটিশও দিয়েছে, কারণ হচ্ছে পার্টিকুলার লাইক 45 ক্রেডিট সে শেষ করে নাই, সামথিং লাইক দ্যাট। সো আমার এটাও সাজেশন থাকবে যে আমরা জব নিয়ে যদি অনেক আলোচনা করছি, বাট জবের সাথে হচ্ছে যে আমাদের পড়াশোনাটা যেন ঠিক রাখি, এবং কি জব ট্রাই করতে হবে হার্ড, যেটা অনেকে আমরা করি না, যেটা একটা ইনফরমেশন অলরেডি মনে জাহিদ ভাই বলছিল অথবা মেবি হোয়াটএভার, যে আমরা হার্ড এন্ড সোল ট্রাই করতে হবে। মানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এটা করি না, এক জায়গায় অ্যাপ্লাই করলাম, এটা অর্জবীয় একটা অ্যাপ্লাই করলাম, বসে থাকলাম যে হ্যাঁ না তারা আমাদেরকে ওখান থেকে মনে হয় নক দিবে, বাট 1 মাস চলে গেল কিছু হলো না। সাজেশন থাকবে যে আসার পরে জবে অ্যাপ্লাই করার পর তাদেরকে নক দিতে হবে, দরকার হলো আপনি যাবেন তাদের অফিসে গিয়ে বলবেন যে আমার আসলে এটা নিড, আমার প্রয়োজন। এমনও হয়েছে যে সেদিনই তাদের কোনো লোক দরকার, আপনাকে নিয়ে নিবে। এই ক্ষেত্রে কোনো মানে করা যাবে না, হেজিটেট করা যাবে না। কারণ এখানে একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশে যেমন একটা ক্লাস মেনটেন করে, আমি একটা ম্যানেজার কোম্পানির, আমি দেখা যাচ্ছে সাবঅর্ডিনেট অথবা ওয়ার্কারের সাথে সেরকম কথা বলবো না, অথবা আমি একটা দূরত্ব মেনটেন করবো। বাট এখানে কিন্তু আপনি যদি কোম্পানির চেয়ারম্যানও হয়, আপনি ডিরেক্ট ফোন দিতে পারেন, তারা আপনার সাথে খারাপ ব্যবহার করবে না, এবং আপনাকে ওই জিনিসটা যে জিনিসটা জানতে চাচ্ছেন বা কিছু আপনাকে ওটা বলবেন, যদি তার কোনো অন্য কারণে কোনো বিচি না থাকে। দ্যাটস এই জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি, আর যদি করোনা সিচুয়েশন শেষ হয়ে যায়, আশা করি যে আমরা একটা মানে ফিনল্যান্ডের সিচুয়েশনও চেঞ্জ হবে, এবং কি আপনারা প্রবলেম ফেস করবেন না। আর কিছু কোশ্চেনের ভিতরে অলরেডি আমি ওই যে চ্যাট বক্সে কিছু কোশ্চেন পেলাম, এবং কি আমাদের অনেক ভাই অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন। যেমন কাহিনী থেকে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে কাহিনীতে কেউ আছেন কি না বা কাহিনী ইনফরমেশন, বাট আমার আসলে কাহিনী থেকে কোনো স্টুডেন্ট এখানে এই মিটিং এ নাই আমি যতটুকু জানি, আর আমি যদি পাই তাহলে আমি পরে আপনাকে জানাবো। সোফার আসলে এটুকুই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে পার্টিকুলার, মিটিং শেষ হওয়ার পরে আপনারা ওই আমি যে স্টুডেন্ট যে পোস্টটা করেছি ওখানে আপনি লিখতে পারেন, ট্রাই করব যদি পসিবল হয় যে ওটা অ্যান্সার দেওয়ার জন্য অথবা হেল্প করার জন্য। আর এই তো, সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, সেফ থাকেন, আর ইনশাল্লাহ ফিনল্যান্ডে আসেন। কোনো হেল্প লাগলে আমাদের এখানে সবাই খুবই হেল্পফুল। ফিনল্যান্ডে যারা আছে আমরা বাংলাদেশি সবাই হেল্প করবে, ট্রাই করবে অ্যাটলিস্ট। সো ওকে, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি, বাই।